বিয়ের আসরে কন্যা কবুল বলবে। এমন সময় গুলির শব্দে সবে ভয়ে সদর দরজার দিকে তাকায়। সিজান কয়েকজন গুন্ডা ফান্ডা নিয়ে কন্যা ফারিনের দিকে এগিয়ে আসছে। ফারিন ভয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছে। সিজান হাঁটতে হাঁটতে ফারিনের সামনে এসে দাঁড়ায়। সিজান সামনে আসতেই ফারিন মাথা নিচু করে ফেলে। সিজানের দিকে তাকানোর সাহস তার নেই। বিয়ের সাজে তোকে খুব সুন্দর লাগছে। এভাবে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু চেয়েছিলাম এভাবে আমার জন্য সাজবি, কিন্তু না, অন্যের জন্য সাজলি। খুব কষ্ট পেলাম আমি, খুব কষ্ট দিলি আমাকে। ফারিনের বাবা মাসুদ ইকবাল এমন সন্ত্রাসী আগন্তুককে দেখে রেগে যান। এইসবের মানে কি? কে তুমি? আর আমার মেয়েকে এইসব কেন বলছো? আপনি আমাকে চিনবেন না আঙ্কেল, তবে আপনাকে সরি আঙ্কেল, আপনার মেয়ের বিয়ে এই ছেলের সাথে হচ্ছে না। হোয়াট? তোর সাহস কত বড়? তুই আমার বিয়ের আসর থেকে আমার বউকে বলছিস আমার সাথে তার বিয়ে হবে না? বরের কথা শুনে সিজান শান্ত ভঙ্গিতে তার হাতের রিভলভার দিয়ে তাকে চুপ করতে বলে। বউ কাকে বলছিস? বিয়ে হয়নি এখনো। যদি নিজের জীবন বাঁচাতে চাস চুপচাপ এখান থেকে পালিয়ে যা, না হলে জীবন নিয়ে ফিরতে পারবি না। আমি কিন্তু তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। তোমাকে আমার মেয়ে চেনে কি চেনে না তা জানার প্রয়োজন নেই আমার। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাবে, না হলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য করব। পুলিশ আসতে আসতে তো অনেক সময় লাগবে, তার আগে যদি সবাইকে মেরে ফেলি আমি। সিজানের কথা শুনে ফারিনের বুক ধক করে ওঠে। চল আমার সাথে। সিজান এবার ফারিনের হাত ধরে ফারিন বাধা দেয় না। সিজান স্টেজ থেকে ফারিনকে টেনে ওঠায়। ফারিনের বাবা সিজানের সামনে এসে দাঁড়ায়। আমার মেয়েকে নিয়ে যেতে দিব না তোমাকে। ও আঙ্কেল, তাহলে তো আপনাকে বাঁচিয়ে রাখবো না। সিজান মাসুদ ইকবালের দিকে রিভলভার তাক করতেই ফারিন সামনে এসে দাঁড়ায়। মারবেন না আমার বাবাকে, আমি আপনার সাথে যাব না। না ফারিন, তুই যাবি না। ফারিন, না বাবা, আমার কারণে তোমাদের কিছু হোক আমি চাই না। ও যান, মেলোড্রামা বন্ধ করে চলো। সিজান ফারিনকে টানতে টানতে বাইরে নিয়ে এলো। কেউ আর বাধা দেওয়ার সাহস পেল না। সিজান ফারিনকে গাড়িতে উঠিয়ে কাজী অফিসের সামনে চলে আসে। ফারিনকে কাজী অফিসের ভেতরে নিয়ে আসে। ফারিন কিছু বলে না, চুপচাপ সব শুনে। এখানে সাইন করো মা। কাজীর কথা শুনে ফারিন একবার সিজানের দিকে তাকায়। আমার দিকে না তাকিয়ে তাড়াতাড়ি সাইন করো। আমি এভাবে বিয়ে করতে পারবো না। আপনার আমাকে বিয়ে করতে ইচ্ছে হলে অনুষ্ঠান করে বিয়ে করেন। বাহ বাহ, কথা ফুটেছে তাহলে। ভালো ভালো, তোদের বাসা থেকে এখানে পর্যন্ত মাথা ঠান্ডা করে আছি। আমার রাগ উঠাইস না, রাগ উঠালে সবকিছু আমি লন্ডভন্ড করে ফেলবো। আমার ভালো দিকটা দেখেছিস, খারাপ দিকটা এখনো তোর অজানা। খারাপ দিকটা জানলে সেটা তোর জন্য ভালো হবে না। সাইন কর। মনে তো হচ্ছে মেয়ে এই বিয়েতে রাজি না। আপনি মেয়েটাকে জোর করে বিয়ে দিক করছেন। কাজী সাহেব, আপনি চুপচাপ আপনার কাজ করুন, বেশি মাতব্বরগিরি করতে আসবেন না। সিজান ফারিনের দিকে রাগী চোখে তাকাতেই ফারিন সাইন করে দেয়। সিজান গুন্ডা ফান্ডাদের বিদায় দিয়ে ফারিনকে নিয়ে গাড়িতে ওঠে। সিজান চুপচাপ ড্রাইভিং করছে। পাশে একজন কখন থেকে যে আর চোখে তাকে দেখছে সে খেয়ালটুকু তার নেই। ফারিন মনে মনে ভাবছে, বাহ, এই হ্যান্ডসাম ছেলেটা আজ থেকে আমার স্বামী। রাগী ফেসে কি কিউট লাগছে। সিজান ফারিনের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে তাকিয়ে কি দেখছিস? ছেলে মানুষ জীবনে দেখিসনি মনে হয়। বেহায়া মেয়ে একটা, সামনে তাকা। সিজানের কথা শুনে ফারিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সিজান তাকে বেহিয়া মেয়ে বলছে, ওর বলতে ইচ্ছে করছে। আমার জামাইয়ের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবো, তাতে তোর কি? হ্যাঁ, সিজান ফারিনকে নিয়ে নিজেদের বাসায় চলে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর চাচা এসে দরজা খুলে দেয়। চাচার দুই হাতে লুঙ্গির কুচি ছিল, হয়তো সময়ের অভাবে লুঙ্গির কুচি দেওয়া হয়নি। চাচা লুঙ্গির কুচি ছেড়ে দুহাত দিয়ে চোখ ডলা দেয়, যেন সে অবাক করার মতো কিছু দেখেছে, তাই এখন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না। আর এইদিকে চাচার লুঙ্গির সুযোগ পেয়ে নিচে পড়ে যায়। ফারিন চোখ বড় বড় করে তাকায়। সিজান ফারিনকে ধরে পিছন দিকে ঘুরিয়ে দেয়। সিজান রাগী চোখে চাচার দিকে তাকায়। চাচা, তোমারে না বলছি লুঙ্গি না পড়তে? যার তার সামনে খুলে যায়,
এই লুঙ্গি কেন পরো তুমি? শাট আপ ভাতিজা, আমার লুঙ্গি খুলবে নাকি ঝুলে থাকবে সেটা আমার দেখার বিষয়। তুই লুঙ্গি নিয়ে নাক গোলাপি না। এতক্ষণে জৈনা এসে হাজির হয়। চাচার দিকে তাকিয়ে ছিছি করে, আরেক দিকে তাকায়। এই চাচা, আপনি এসব কি শুরু করছেন? যখন তখন লুঙ্গি খুলে বসে থাকেন, এমন চললে আমি কিন্তু আর থাকবো না, চলে যাব। চাচা জৈনার কথা শুনে রেগে যায়, নিচ থেকে লুঙ্গি উঠিয়ে পড়ে। জৈনার মাথায় একটা টুকা মারে। তুই থাকা লাগবো না, তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। জরিনা বানু। চাচা তোমরা বেশি কথা না বলে এই দিকে তো তাকাও। তোমাদের ভাতিজার বউটারে একটু বরণ তো করে নিবা নাকি? সিজানের কথা শুনে চাচা জৈনা দুজনে সদর দরজার দিকে তাকায়। ভাইজান, সত্যি সত্যি এইটা আপনার বউ? ওমা কি সুন্দর! চাই সরেন, আমি সামনে যাই একটু দেখি। জৈনা বানু চাচারে সরিয়ে ফারিনের কাছে যায়। অবজেকশন মাই লর্ড, এভাবে রাতে একজন অচেনা মেয়ে এনে তুই আমার ভাতিজার বউ বানিয়ে দিলি, আর আমি বিশ্বাস করে নিব? কাভি নেহি। তুমি বিশ্বাস করলেও কি না করলেও বা কি? সিজান ফারিন হাত টেনে ধরে, সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে চলে আসে। সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে নিয়ে আসে। ফারিন রুমের চারিদিকে তাকিয়ে চোখ বুলিয়ে নেয়। এই রুমটাই তাহলে আজ থেকে তার। যা, ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নে। ফারিন দাঁড়িয়ে আছে, ওর তো এখানে কোনো কাপড় নেই, চেঞ্জ করে ও কি পরবে? কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? আমার তো এখানে কোনো জামা নেই। পাশের আলমারিটা খুলে দেখ, পেয়ে যাবি। ফারিন আলমারি খুলে দেখে অনেকগুলো শাড়ি, সালোয়ার কামিজ। ফারিন দেখে অবাক হয়ে যায়, এগুলো কার, এখানে কেন? ফারিন আর কিছু না ভেবে একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফারিন ওয়াশরুম থেকে এসে রুমে সিজানকে দেখতে পায় না। সে বিছানায় এসে বসে। কিছুক্ষণ পর জৈনা বানু এসে ডাক দেয়। ভাবি, ভাইজান আপনারে নিচে খাবার খাওয়ার জন্য ডাকছে। আচ্ছা, আসতেছি। ফারিন সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখে সিজান ডাইনিং টেবিলে বসে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। সিজানের দিকে তাকিয়ে দেখে একটা টি শার্ট ট্রাউজার পরে আছে। ফারিন বুঝতে পারছে না এগুলো চেঞ্জ করলো কখন। দাঁড়িয়ে না থেকে বসে খাওয়ার খাও। ফারিন সিজানের পাশের চেয়ারে বসে পড়ে। ভাতিজা, সত্যি সত্যি কি এই মেয়ে তোর বউ? ফারিন চাচাকে বলো তো তুমি আমার কে? শান্ত কণ্ঠে চাচার দিকে তাকিয়ে বলে, চাচা, আমি ওনার বউ। কিন্তু প্রশ্নটা তো থেকেই যায়, এভাবে বিয়ে করলি কেন? সিজান চাচার কথা শুনে ফারিনের দিকে তাকায়। ফারিন মাথা নিচু করে ফেলে। আসলে ওর বাবা ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। কি, আমার এত হ্যান্ডসাম সুন্দর ভাতিজাকে তার পছন্দ হয়নি? কানা নাকি? ফারিন, তোমার বাবা কানা নয় তো আবার? না চাচা, কানা নয়, ঠিকই আছি। খাওয়া শেষে সিজান উপরে নিজের রুমে চলে যায়। ফারিন কি করবে বুঝতে পারছে না, তারপরও এক প্রকার সাহস নিয়ে রুমে চলে আসে। সিজান বিছানায় বসেছিল। ফারিনকে দেখে বিছানা থেকে উঠে ফারিনের দিকে এগিয়ে আসে। সিজানকে এগিয়ে আসতে দেখে ফারিন ভয়ে এক ঢোক গিলে পিছাতে থাকে। ফারিন পিছাতে পিছাতে দেওয়ালে এসে বাধা পায়। সিজান ফারিনের একদম কাছে চলে যায়। ফারিনের কোমরে হাত দিয়ে ফারিনকে নিজের সাথে মিশিয়ে ফেলে। ফারিনের পুরো শরীরে বিদ্যুতের শক লাগার মতো অনুভূতি হয়। সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে থাকে। সিজান ফারিনের কোমরে এক চাপ দেয়। ফারিন আহ করে শব্দ করে ওঠে। সিজান ফারিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। হুশ, নো সাউন্ড। সিজান কথাবার্তা ছাড়াই হুট করে ফারিনকে কোলে তুলে নেয়। ফারিন কিছু বলতে চাইলে সিজান সেই সুযোগ দেয় না। ফারিনের ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দিয়ে বন্ধ করে দেয়। এক নতুন অনুভূতি ফারিনের মনে জাগ্রত হয়, যে অনুভূতির সাথে সে পূর্ব থেকে পরিচিত নয়। সে আবেশে চোখ বন্ধ করে ফেলে। সিজান ফারিনকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। ফারিনের ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেলে। ফারিনের ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে আসে। ফারিনের দুহাত সিজান নিজের হাত দিয়ে বিছানায় চেপে ধরে। হঠাৎ করে সিজান ফারিনের কাছ থেকে দূরে সরে আসে। ফারিনকে টান দিয়ে বিছানা থেকে উঠিয়ে দেয়। যা নিচে বিছানা করে ঘুমা।
সিজান ফারিনের দিকে বালিশ আর একটা কাঁথা ছুঁড়ে মারে। ফারিন কিছুই বুঝতে পারে না হঠাৎ করে কি এমন হলো যে তার সাথে এমন বিহেভ করছে। ফারিন চোখে বৃষ্টি নামবে নামবে অবস্থা, যা সিজানের চোখ এড়ায়নি। একদম ঢঙের কান্না কাঁদবি না, যেটা করতে বলেছি সেটা করে শুয়ে পড়। ফারিন কাঁথা বালিশ নিয়ে নিচে চুপচাপ শুয়ে রইল। সে এখন বুঝতে পারছে কেন সিজান এমন করছে। যখন ভালোবাসতে চেয়েছিল তখন তো সে সাড়া দেয়নি, এখন তো সে সিজানের ভালোবাসা পাওয়ার যোগ্যই না। ফারিন এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। গভীর রাত, রুম অন্ধকারে তলিয়ে আছে। সিজান বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে টর্চ অন করে। সিজান বিছানা থেকে নেমে ফারিনের কাছে গিয়ে বসে। ঘুমন্ত ফারিনকে অসম্ভব ভালো লাগছে সিজানের কাছে। সিজান ফারিনকে কোলে তুলে নেয়। ফারিন একটু নড়ে ওঠে। সিজান ফারিনকে বিছানায় এনে শোয়। ফারিনকে জড়িয়ে ধরে নিজেও পাশে এসে শুয়ে পড়ে। সকালের ঝলমলে রোদ জানালা ভেদ করে ফারিনের চোখে মুখে এসে পড়ে। ফারিনের ঘুম ভেঙে যায়। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসে। হঠাৎ করে ফারিনের মাথায় আসে, সে বিছানায় কেন? সে তো রাতে নিচে ঘুমাচ্ছিল, বিছানায় এলো কিভাবে? ফারিনের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। নিশ্চয়ই সিজান নিয়ে এনেছে। সিজান ছাড়া আর কেই বা আনবে? ফারিন হাসি মুখে ফ্রেশ হতে যায়। ওয়াশরুম থেকে রুমে আসতেই নিচ থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। ফারিন তার বাবার কণ্ঠ শুনতে পায়। ফারিন রুম থেকে বের হতে নিলেই সিজান সামনে এসে পড়ে। বাবা এসেছে? সাথে পুলিশ নিয়ে এসেছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি তার মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছি। পুলিশ তো আনবেই। কিছু এখন কি হবে? হবে না, তুই নিচে গিয়ে সবার সামনে বলবি আমি তোকে জোর করে তুলে আনিনি, তুই স্বেচ্ছায় আমার সাথে এসেছিস। এর যদি বিপরীত কিছু বলিস তাহলে তোর বাবার সাথে খুব খারাপ কিছু হয়ে যাবে। আচ্ছা। সিজান ফারিনকে নিয়ে নিচে চলে আসে। ফারিনকে দেখে তার বাবা দৌড়ে ফারিনের কাছে আসে। শিন, এই শয়তানটা তোর সাথে খারাপ কিছু করেনি তো? অফিসার, এক্ষুনি এই শয়তানটাকে অ্যারেস্ট করুন। কেন অ্যারেস্ট করবে? তুই আমার মেয়েকে জোর করে তুলে এনেছিস। শ্বশুর মশাই, আমি আপনার মেয়েকে জোর করে তুলে আনিনি, আপনার মেয়ের মুখ থেকে শুনুন। ফারিন মা, তুই বল, ও তোকে তুলে এনেছে? না বাবা, ও আমাকে তুলে আনেনি। আমি ওকে ভালোবাসি, তাই আমি নিজ ইচ্ছায় ওর সাথে এসেছি। আর এখন ও আমার স্বামী। আমি এখন থেকে এখানেই থাকবো। সিজান অবাক চোখে ফারিনের দিকে তাকায়। ও তো এত কিছু বলতে বলেনি, তাহলে ফারিন এসব কেন বলছে? ফারিন, কি বলছিস এইসব? নিশ্চয়ই শয়তানটা তোকে ভয় দেখিয়েছে। না বাবা, ভয় কেন দেখাবে? এবার সিজান মুখ খুলো। শুনলেন তো অফিসার, আর কোনো কথা থাকতে পারে না। আপনারা প্লিজ এবার যেতে পারেন। পুলিশ অফিসার সহ ফারিনের বাবা হতাশ হয়ে চলে যায়। সিজান ভেবেছিল এবার হয়তো ফারিন কেঁদে একাকার করবে, কিন্তু না, তেমন কোনো লক্ষণই দেখতে পেল না। ফারিন সিঁড়ি বেয়ে রুমে চলে যায়। পিছন পিছন সিজানও। ফারিনকে রুমে দেখতে না পেয়ে সে বেলকনিতে চলে যায়। তোকে তো আমি এত কথা বলতে বলিনি। সিজানের কণ্ঠ শুনে ফারিন সিজানের দিকে না তাকিয়ে জবাব দেয়, শুধু এই কথাটা বললে হয়তো কথাটা মজবুত হতো না, কিন্তু এখন অনেক মজবুত হয়েছে। তারাও আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেনি। সিজান ফারিনের কথা শুনে কিছু না বলে পিছন থেকে এসে ফারিনকে জড়িয়ে ধরে ফারিনের চুলে মুখ ডুবায়। ফারিন হালকা কেঁপে ওঠে। সে ফিজড হয়ে দাঁড়িয়ে আছে। তোমার পিছনে কত ঘুরলাম, কতবার যে ভালোবাসি বললাম, কিন্তু তুমি আমাকে পাত্তাই দিলে না, একটু ভালোবাসলে না। কি করলে? অন্য কাউকে বিয়ে করার জন্য বিয়ের আসরে বসেছিলে। কেন এমন করলে ফারিন? ভালোবাসো না ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বিয়ে করবে এটা তো আমি মানতে পারবো না। ভালোবাসি তো, অন্য কারো কিভাবে হতে দেই? সিজানের কথা শুনে ফারিয়ার চোখে জল টলমল করে। সে পিছন ঘুরে সিজানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিচ থেকে চাচার চিৎকারের আওয়াজ শুনে সিজান ফাইনকে ছেড়ে দৌড়ে নিচে আসে, সাথে ফাইনও। নিচে এসে চাচার দিকে তাকিয়ে সিজান রেগে যায়। ফাইনকে পিছন দিকে ঘুরিয়ে চাচাকে উদ্দেশ্য করে বলে, চাচা এসব কি? সকাল সকাল হাফ প্যান্ট পরে চিৎকার করছো কেন? চিৎকার কি উল্লাসে করি? হ্যাঁ, আমার লুঙ্গি কই? ঘুম থেকে উঠে দেখি আমার লুঙ্গি নেই। আমার লুঙ্গি তোরা কি করলি? তোরা আমার লুঙ্গিকে সহ্য করতে পারোস না? আমি শিওর আমার লুঙ্গি তোরা নিলি। চাচা, আপনি কি পাগল হয়ে গেছেন?
নাকি আপনার এই ভূতে ধরছে? কি কনেহীন, আমরা আপনার এই লুঙ্গি কেন দিব? আমরা কি লুঙ্গি পরি? যখন তখন আপনি এই লুঙ্গি খুলে যায় আর সব দোষ আমাকে দেন। জরিনা বানুর কথা শুনে চাচা রেগে ফুলে ওঠে। সে চিলিয়ে সবার মাথা খারাপ করে দিয়েছে। শেষে সবাই লেগে পড়ে চাচার লুঙ্গি খুঁজতে। সবাই চাচার রুমে এসে হামলা শুরু করে। এমন সময় জরিনা বানু চিৎকার দিয়ে ওঠে। লুঙ্গি পাইছি। সবাই বিছানার নিচে উকি দিয়ে দেখে চাচার লুঙ্গি বিছানার নিচে অবস্থান করছে। সিজান চাচার দিকে রাগের চোখে তাকায়। চাচার লুঙ্গি খাটের নিচে, অথচ সে এতক্ষণ তাদের সবাইকে দোষ দিয়ে যাচ্ছে। চাচা, তোমার লুঙ্গি খাটের নিচে আর তুমি আমাদের দোষ দিচ্ছ? আমার লুঙ্গি খাটের নিচে কিভাবে গেল? হ্যাঁ, হায় আল্লাহ, এই বাড়ি থেকে এখন ভূতের নজর লাগছে। ভাইজান, আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাবো। জরিনা বানু, তুমি চুপ করো আর নিজের কাজে যাও। এই চাচার লুঙ্গি চাচা নিজেই ঘুমের ভিতর খাটের নিচে ফেলে দিয়েছে। ভূত টুত কিচ্ছু না। চাচা, এত পাগলের মতো কাজ কাম করেন কা? হ্যাঁ, লুঙ্গি খুলে তো খুলে, এখন আবার খাটের নিচেও ফেলে রাখে। জরিনা বানু, তুই চুপ করবি নাকি তোর চাকরি নোট করে দিয়ম? সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। এমন সময় সিজান ফারিনকে উদ্দেশ্য করে বলে, আমার খাবার ফারিন সার্ভ করবে। ফারিন, ওঠো। সিজানের কথা শুনে ফারিন চেয়ার থেকে উঠে সিজানের খাবার সার্ভ করে দেয়। ফারিন সিজানের পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছো কেন? বসে এবার নিজের খাবার খাও। ব্রেকফাস্টের পর সিজানের ফোনে রিং বেজে ওঠে। সিজান ফোন হাতে নিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। সিজানের আব্বু আম্মু লন্ডনে থাকে। সিজানকেও যেতে বলেছে, কিন্তু সিজান জানি কারণ সে কারোর মাই পড়ে গেছে যে এই দেখে যে যা দেখে এখানে থাকে। সিজান ফোনটা কানে নিয়ে রিসিভ করতেই অপর পাশ থেকে তার ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায়। কি শুনি সিজান, তুমি নাকি বিয়ে করেছো? এত বড় সাহস, আমাকে না জানিয়ে তুমি বিয়ে করো? আম্মু, তোমার বৌমা কিন্তু অনেক সুন্দর। তাকে দেখলে তুমি ছেলের উপর রাগ করেই থাকতে পারবে না। একদম আমাকে পাম দিবি না। এবার বল, হুট করে কেন বিয়ে করে ফেললি? আরে, তোমার বৌমার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল, তাই তুলে এনে নিজেই বিয়ে করে ফেললাম। ভালো করছি না বলো? ওই বুড়ো বেটার তো দেখি অনেক সাহস, আমার ছেলেকে রেখে অন্য আরেকজনের সাথে তার মেয়ের বিয়ে দেয়। আম্মু, সেই জন্যই তুলে আনলাম। ভালো করেছিস। এখন আমার বৌমাকে ফোনটা দে তো, একটু আলাপ করি। সিজান বুঝতে পারছে তার আম্মুর রাগ অলরেডি কমে গেছে। সিজান ওকে আম্মু, দিচ্ছি। রুমে গিয়ে ফারিনকে ফোনটা দেয়। এই নাও, আমার আম্মু ফোন দিয়েছে, কথা বলো। আপনার আম্মু? কি বলবো আমি? যা ইচ্ছা বলো, নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও। তা কি শুনছি তুমি নাকি আমার ছেলের মাথা পাগল করে দিয়েছো? ফারিন সিজানের হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরে। সিজানের আম্মুর কথা শুনে ফারিন হক চুকিয়ে যায়। ফারিন সিজানের দিকে তাকায়। কি হলো, কথা বলছো না কেন? শোনো, আমার ছেলেকে পাগল করো আর যাই করো, ওর খেয়াল রাখবে ঠিক মতো। ও যেন ঠিক মতো খায় দায়, খেতে না চাইলে জোর করে খাওয়াবে। ভালোবাসার কথাটা আমি বললাম না, সেটা তুমি অবশ্যই বাসবে, জানি। জি। ফারিন, আমি বাইরে যাচ্ছি, একটু কাজ আছে। আচ্ছা। সিজান বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়, তারপর হঠাৎ করে দাঁড়িয়ে যায়। ফারিন, জি তোমার জন্যই বাইরে যাচ্ছি, আর তুমি তাকে ভালোবাসা না দিয়ে বিদায় করছো? এটা তো ঠিক না। কেমন বউ তুমি? হ্যাঁ, সিজানের কথা শুনে ফারিন হক চুকিয়ে যায়। মানে? আমার কাছে আসো, মানে বোঝাচ্ছি। কেন? আসতে বলেছি। ফারিন সিজানের কাছে এসে দাঁড়ায়। সিজান হুট করে ফারিনকে জাপটে ধরে। সিজানের এমন কাণ্ডে ফারিন হতবাক। আরে, তুমি জড়িয়ে ধরছো না কেন? জড়িয়ে ধরো। সে ফ্রিজ হয়ে যায়। ফারিন কাঁপা কাঁপা হাত দুইটি আস্তে আস্তে সিজানের পিঠে রাখে। শরীরে কি শক্তির অভাব পড়ছে? শক্ত করে জড়িয়ে ধরো। সিজানের কথা মতো ফারিন এবার একটু শক্ত করে জড়িয়ে ধরে। গুড গার্ল। কিছুক্ষণ এভাবে থেকে সিজান সরে আসে। তারপর হুট করে ফারিনকে দেওয়ালে জাপটে ধরে। ফারিনের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে লুকিয়ে ফেলে। ফারিনের চোখ বড় বড় হয়েছে। ঘটনা এত দ্রুত হুট করে হয়েছে যে সে কিছুক্ষণ বুঝতেই পায়নি কি হচ্ছে তার সাথে। সিজান ফারিনের ঠোঁট জোড়া শুষে নিচ্ছে
আর ফারিন চোখ বন্ধ করে তাতে সায় দিচ্ছে। ফারিন সিজানের ঠোঁট ছেড়ে দিয়ে সরে আসে। সিজান তাকিয়ে দেখে ফারিন এখনো চোখ বন্ধ করে আছে। সিজান হেসে বের হয়ে যায়। প্রায় অনেকক্ষণ সিজানের সার শব্দ না পেয়ে ফারিন চোখ খুলে তাকায়। না, সিজান নেই। কোথায় গেল? চলে গেল। ফাইন হেসে নিজের ঠোঁটে হাত বুলায়। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার লজ্জা লাগছে। কিছুক্ষণ আগে সিজান তার খুব কাছে ছিল, অনেক কাছে ছিল, যতটা কাছে থাকলে বিপরীত জনের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ফাইন বিছানায় শুয়ে অতীতে ডুব দেয়, যেখানে সিজানের সাথে তার প্রথম দেখা হয়। সেদিন ছিল ঝুম বৃষ্টির দিন। সন্ধ্যাবেলা ফাইন কোনো এক কারণে বাইরে বের হয়েছিল, কিন্তু কাজের শেষে বাড়িতে বিপত্তি ঘটে। ঝুম বৃষ্টি শুরু হয়। ফাইন বৃষ্টি থেকে আশ্রয় নিতে রাস্তার পাশে বন্ধ দোকানের ছাউনির নিচে যায়। সেখানে আগে থেকেই একজন ছেলে ছিল। ছেলেটাকে দেখে ফাইন কিছুটা ভয় পেয়ে যায়। একা একটা মেয়ে সে, এই ছেলেটা তার সাথে কিছু করবে নাকি কেমন বিশ্বাস আছে। ফাইন ভাবলো এখানে দাঁড়াবে না। সে আশেপাশে তাকালো। না, আশেপাশে আশ্রয় নেওয়ার মতো, বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো কিছুই নেই। অগত্যা ফাইন বুকে সাহস সঞ্চয় করে সে দোকানের ছাউনির নিচেই দাঁড়ায়। ফাইন আর চোখে ছেলেটার গতিবিধি লক্ষ্য করছে। কোনো খারাপ কিছুই দেখলেই সে চিৎকার করে এক দৌড় দিবে। ফাইন যতবারই আর চোখে তাকায় দেখে ছেলেটা ট্যাপ ট্যাপ করে তার দিকে তাকিয়ে আছে। ফারিনের ছেলেটাকে দেখে এখন মোটো সুবিধার মনে হচ্ছে না। আরও কিছুক্ষণ যাওয়ার পরও ফাইন একই ঘটনা খেয়াল করে। ফাইন এবার সাহস করে ঠিক করে ছেলেটাকে কয়েকটা কথা শুনিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ করতে যেতেই কয়েকটা ছেলে কোথা থেকে হুড়মুড়িয়ে ছাউনির নিচে চলে আসে। ফাইন হক চুকিয়ে যায়। এবার ফাইনের মনে তীব্রভাবে ভয় ঢুকে যায়। এতগুলো ছেলের মধ্যে সে একা। ভয়ে তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। সে ঠিক করলো এখানে আর এক মুহূর্ত দাঁড়াবে না। ফাইন ছাউনির নিচ থেকে বের হয়ে যায়। এই ঝুম বৃষ্টিতে সে পিছনে না তাকিয়ে দ্রুত হাঁটছে। হঠাৎ করে পিছন থেকে কেউ ডেকে ওঠে। এই যে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? ফাইন না শোনার ভান করে দ্রুত হাঁটছে। তখনই ছেলেগুলো দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। ফাইন ভয় দাঁড়িয়ে যায়। ব্যাপার কি ম্যাডাম, আমাদেরকে রেখেই পালাচ্ছেন কেন? আমরা কি ছাউনির নিচে গেলাম আপনার জন্য, অথচ আপনি আমাদের দেখেই পালিয়ে যাচ্ছেন? এটা মোটেও আশা করিনি, তাই না রে? হরে ঠিক বলেছিস। তৃতীয় একটা ছেলে বলে ওঠে। এই এত কাহিনী না পেঁচে মায়াটারে তাড়াতাড়ি উঠে আনি, কেউ আবার চলে আসবে। ছেলেগুলোর কথা শুনে ফাইনের কলিজায় পানি শুকিয়ে যায়। সে বুঝতে পারছে আজ তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। দেখুন আজে বাজে কথা না বলে আমার রাস্তা থেকে সরে দাঁড়ান। আমাকে যেতে দিন। এত সুন্দর একটা পাখি না টেস্ট করে এমনি এমনি ছেড়ে দেব? ছেলেগুলো এগিয়ে এসে ফাইনের হাত চেপে ধরে। ফাইনকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ফাইন জোর করে তাদের হাত থেকে ছুটতে পারছে না। নায়ক আসিবার পূর্বে নায়িকাকে গুন্ডাগুলো নিয়ে চলে গেল, এমন তো হতে দেওয়া যাবে না। পিছন থেকে তেজি গলায় কারোর মুখে এসব কথা শুনে ছেলেগুলো পিছনে ঘুরে, সাথে ফাইনও। ফাইন প্রথমে একলা যে ছেলেটাকে দেখেছে সেই ছেলেটাই উপরোক্ত কথাগুলো বলেছে। কে রে ভাই তুই? কিসের ফিল্ম ডায়লগ মারতে আসলি? যা ফুট এখান থেকে, না হলে এমন মারবো না বেঁচে ফিরতে পারবি না। আমি আর ফিল্মি ডায়লগও মারবো না, তোদের হাতে মাইরও খেতে চাই না। মেয়েটাকে ছেড়ে দে, ও চলে যাক। তোরাও যা, আমিও যাই। সবাই উচ্চস্বরে হেসে উঠল, যেন ছেলেটা কোনো জোকস বলেছে। মেয়েটাকে ছাড়বো না, তোকেও ছাড়বো না। ওই মার সালারে। ওয়েট। ছেলেটা তার পিছনের পকেট থেকে একটা রিভলভার বের করে আকাশের দিকে তাক করিয়ে চালিয়ে দেয়। গুলির শব্দ হতেই ছেলেগুলো উধাও হয়ে যায়। ফাইনও কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। যখন চোখ খুলে দেখে ছেলেটা তার খুব কাছে। ফাইন ভয় পেয়ে পিছনে চলে যায়। আমার নামটা জেনে রেখো, সিজান নাম আমার। তোমাকে খুব ভাল লাগছে আমার, আমি তোমাকে বিয়ে করব। আজকে একলা ছেড়ে দিচ্ছি, আর কখনো তোমাকে ছাড়বো না। গুড বাই। সত্যি সত্যি সিজান ফাইনকে বিয়ে করেছে। সারেনি ফারিনকে, নিজের করে নিয়েছে। সেদিন খুব ভয় পেল
এখন সেদিনের কথা মনে পড়লে খুব হাসি পায় ফারিনের। আমার সামনে তো একবারও হাসতে দেখি না, আর আমার অগোচরে তো দেখি ঠিকই হেসে বেড়াও। আমি না থাকলে দেখি খুব খুশি থাকো। সিজানের কথাগুলো শুনে ফাইন হকচুকে বিছানা থেকে উঠে দাঁড়ায়। সিজান ফাইনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। তা কি নিয়ে হাসছো, আমাকেও বলো। না মানে আচ্ছা বাদ দাও, অনেকক্ষণ হাসি খুশি ছিলে, এখন একটু আমাকে খুশি করো। কিভাবে? সিজান হুট করে ফাইনের কোমরে হাত দিয়ে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফাইন কেঁপে ওঠে। জানো না বুঝি? কি করছেন? চুমু দাও। ঠোঁটে দিতে হবে না, 2 গালে দিলেই হবে। পারবো না। পারবি না মানে? সিজান হঠাৎ করে ফাইনকে ধাক্কা দিয়ে নিচ থেকে সরিয়ে ফেলে। এমন আশঙ্কিক ধাক্কায় ফাইন হতবাক হয়ে যায়। সে বিছানায় গিয়ে পড়ল। দিতে হবে না, থাক তুই। সিজান এই কথা বলে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। ফাইন সিজানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যখন ইচ্ছে হয় কাছে আসে, আবার যখন ইচ্ছে হয় দূরে ছুঁড়ে মারে। মাথায় কখন কি ঘুরে হয়তো নিজেও জানে না। ফারিন রুম থেকে বের হয়ে আসে, সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। চাচা সোফায় বসে আছে। ফারিন এসে চাচার সামনে সোফায় এসে বসে। ফারিনকে দেখে চাচা হেসে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাতিজা, সব ঠিকঠাক? জি, সব ঠিকঠাক। মোটেও ঠিকঠাক মনে হচ্ছে না। সিজানকে দেখলাম রেগে কোথাও যাচ্ছে। আপনার ভাতিজার কথা বলে লাভ নাই। ওনার মাথায় বড় ধরনের সমস্যা আছে। এই মাথা ভালো থাকে তো এই মাথায় সমস্যা দেখা যায়। কি বলো, সত্যি নাকি? এত বছর ভাতিজার সাথে থাকলাম, অথচ আমি ভাতিজার এই সমস্যাটার কথা জানলাম না। এই বাসায় থেকে কি লাভ যদি ভাতিজার সমস্যার কথা না জানতে পারি? চাচা, ওনার ডাক্তার দেখানো উচিত। আজকে আসুক বাসায়, শুধু ডাক্তার না, কবিরাজের 14 গোষ্ঠীরে দেখামো। ফারিন চাচার কাছ থেকে উঠে এসে ছাদের দিকে যায়। ছাদে এসে দোলনায় বসে। নীল সাদা আকাশের দিকে তাকিয়ে ভাবনায় ডুব দেয়। বৃষ্টির সেই সন্ধ্যার পর সিজানের সাথে ফারিনের আর দেখা হয়নি, যার কারণে ফারিন সিজানকে একদম ভুলে গিয়েছে। কেউ একজন যে তাকে সেই সন্ধ্যায় অনেক বড় বিপদ থেকে রক্ষা করেছে, তাকে অনেক বড় একটা থ্রেট দিয়ে গেছে, সেটা সে ভুলেই গিয়েছিল। ফাইন প্রতিদিনের ন্যায় আজকেও রিক্সা দিয়ে ভার্সিটিতে যাচ্ছে। হঠাৎ কেন জানি তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। ফাইন আশেপাশে পিছনে তাকায় না, কাউকেই তো মনে হচ্ছে না তাকে ফলো করছে। ফাইন ভার্সিটিতে গিয়ে ক্লাস করে, রিক্সা করে বাড়িতে আসার জন্য রওনা দেয়। হঠাৎ করে কেউ একজন লাফ দিয়ে তার রিক্সায় উঠে পড়ে। ফাইন ভয় পেয়ে লাফ দেয়। সে পড়ে যেতে নিলে পাশে বসা মানুষটা তার কোমর চেপে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচায়। কে আপনি? এভাবে রিকশায় উঠলেন কেন? মামা, রিকশা থামান। রিয়েলি তুমি আমাকে চিনতে পারছো না? সেদিন সন্ধ্যা এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলাম, অথচ তুমি একটা ধন্যবাদ পর্যন্ত দাওনি। ফাইনের এবার সেই সন্ধ্যায় দেখা চেহারার সাথে আজকের লোকটার চেহারা মিলায় না, একদম ঠিক আছে। কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আপনাকে আমার ভয় করছে। আপনার কাছে এখন নিশ্চয়ই রিভলভার আছে। রিভলভার দিয়ে আমি কাউকে মারি না, এটা ভয় দেখানোর জন্য রাখি। সত্যি? আরে হ্যাঁ সত্যি। শুনো, তোমার সাথে বেশি দূর পর্যন্ত যেতে পারবো না, তোমার নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কি করবেন? তোমার সাথে কথা বলবো। বিয়ের আগে জানাশোনার একটা ব্যাপার আছে না? তোমাকে কি আমি হুট করে বিয়ে করব নাকি? আমি তোমার প্রেমে পড়েছি, তুমি আমার প্রেমে পড়বে, তারপর আমাদের বিয়ে হবে। কি বলছেন এইসব? নাম্বারটা দাও তো। ওকে তোমাকে কষ্ট করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি। সিজান ফারিনের হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে নেয়। ফাইন কিছু বলতে পারছে না, শুধু হাঁ করে দেখা ছাড়া। হঠাৎ ফাইনের ফোনের রিংটন বেজে ওঠায়। ফাইন নিজের ফোনের দিকে তাকায়। সিজান নাম আমার, সেভ করে দিয়েছি, রাতে কল দিব। সিজান ফারিনকে কিছু বলতে না দিয়েই ধপাস করে লাফ দিয়ে চলন্ত রিক্সা থেকে নেমে যায়। ফারিন চিল্লিয়ে ওঠে, আরে সাবধান, পড়ে যাবেন তো। সিজান ফারিনের দিকে এক মুচকি হাসি দেয়। ফারিন জোরে বলে ওঠে, পাগল হয়ে গেছেন? রিক্সা অনেক দূরে চলে আসে। সিজান পিছনেই পড়ে থাকে। ওই কি সমস্যা তোমার? কারোর কণ্ঠে উচ্চ আওয়াজ শুনে ফাইন হকচুকে ভাবনার জগৎ থেকে ফিরে আসে।
সামনে তাকিয়ে দেখে সিজান দাঁড়িয়ে আছে। কি? চাচাকে কি বললে? আমার নাকি মাথায় সমস্যা? আমার কাছে যা মনে হলো আমি তাই বললাম। সিজান ফারিনের পাশে দোলনায় বসে। এমনটা কেন মনে হলো? যখন ইচ্ছে কাছে আসবে, আবার যখন ইচ্ছে দূরে ছুঁড়ে মেরে রাগ দেখাবে। মাথায় সমস্যা না থাকলে কি এরকম করে? ফারিনের কথা শুনে সিজানের এখন হাসি পাচ্ছে। সিজান হাসি কন্ট্রোল করে বলে। দাঁড়াও। ফারিন হক চুকিয়ে যায়। সে সিজানের দিকে তাকায়। দাঁড়াতে বলছি। ফারিন হুট করে দাঁড়িয়ে যায়। সিজানও দাঁড়িয়ে যায়। তারপর হুট করে ফারিনকে কোলে তুলে নেয়। ফারিন ভ্যাবাচাকা খায়। সে সিজানের দিকে তাকায়। সে সিজানকে বুঝতে চেষ্টা করছে। সিজান নিজের ঠোঁটটা ফারিনের ঠোঁটের কাছে আনতে ফারিন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। ভুলেও আর ওনার ইচ্ছাতে সাড়া দিব না। সবকিছু কি ওনার ইচ্ছে মতো হবে নাকি? কিস করবে আবার দূরে সরিয়ে দিবে? সিজান ফারিনের মুখটা হাত দিয়ে সোজা করে। প্রেম করেছি আমার ইচ্ছাতে, ভালোবেসেছি আমার ইচ্ছাতে, বিয়েও করেছি আমার ইচ্ছাতে, আর এখন আদরও করব আমার ইচ্ছাতে। সিজান এই কথা বলে ফারিনের ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। ফারিন প্রথমে সাড়া না দিলেও এখন সাড়া না দিয়ে থাকতে পারল না। সেও সিজানের সাথে তাল মিলিয়ে সিজানের ঠোঁটে চুমু দিচ্ছে। সিজান ফারিনকে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে রুমে চলে আসে। রুমে আসতে সময় যত লেগেছে সেই সময়টুকু ফারিন সিজানের মুখের দিকে তাকিয়েছিল। সিজান রুমে এসে ফারিনের মুখের দিকে তাকায়। কি সমস্যা? এভাবে একদিনে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা নেই, এমনিতেই আমার ইচ্ছে করছিল তাই তাকিয়েছিলাম। বলতে বলতে সিজান ফারিনকে কোল থেকে নামিয়ে দেয়। যাও তো, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আচ্ছা। ফারিন সিজানের জন্য কফি বানাতে রান্নাঘরে চলে যায়। সিজান বিছানায় শুয়ে ভাবে এই মেয়েটাকে সে কষ্ট দিতে চায়, কিন্তু কোনোভাবেই কষ্ট দিতে পারছে না। কষ্ট দিতে গেলে উল্টো নিজেরই কষ্ট পেতে হয়। আর এই আরোর আচার আচরণ দেখে মনে হচ্ছে আমাকে বিয়ে করে এসে হাসি খুশি সুখী আছে, অথচ আমি তো তাকে জোর করে বিয়ে করলাম। এতে ওর কোনো অভিব্যক্তি নেই। সব যেন একদম ঠিকঠাক। এই মেয়েকে তো বুঝতেই পারছি না আমি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ফারিন কফি নিয়ে এসে সিজানের দিকে বাড়িয়ে দেয়। এই নেন আপনার কফি। টেস্ট ভালো হয়েছে তো? চিনির পরিমাণ ঠিক আছে তো? আমি তো টেস্ট করে দেখিনি, তবে বলতে পারি ভালোই হবে। আন্দাজে কথা বলবে না একদম। এক্ষুনি একটু খেয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। আমি খেয়ে দেখবো? আমার মুখে রেটো খাবেন আপনি? কেন, খেলে কি সমস্যা? তোমার মুখে কি আঠা লেগে আছে যে আমি খেতে পারবো না? না সেটা না। আচ্ছা ধমক দিয়েন না, আমি একটু খেয়ে দেখতেছি। ফারিন কাপ থেকে এক চুমুক কফি খেয়ে দেখে না, খারাপ না, কফিটা ভালোই হয়েছে, ওনাকে দেওয়া যায়। একদম সব ঠিকঠাক, নিশ্চিন্তে খেয়ে দেখতে পারেন। দাও। সিজান ফারিনের হাত থেকে কফির কাপটা নিয়ে ফারিন ঠিক যেখানটায় চুমুক দিয়েছে সিজান ঠিক সেইখানে চুমুক দিয়ে কফি খেতে থাকে। অবশ্য বিষয়টা ফারিনের চক্ষু আড়াল হয়নি, সে ঠিকই দেখেছে। শুনো, রেডি থাইকো, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব। আচ্ছা। শুধু আচ্ছা? খুশি হওনি মনে হচ্ছে? না হয়েছি তো, খুশি হব না কেন? না মনে হলো। আচ্ছা কথাটা আমার মুখে ছুঁড়ে মারলে। ভাবছিলাম খুশি হয়ে চুম্মা টুম্মা কিছু দিবে। সিজানের কথা শুনে ফারিনের হঠাৎ মনে ভয় ঢুকে যায়। সে এখন কি করবে? তার এখন কি করা উচিত? সে কি এখন সিজানকে চুমু দিবে? চুমু না দিলে যদি সিজান আবার রেগে যায়? সিজান তাকিয়ে দেখে ফারিন কিছু নিয়ে গভীর ধ্যানে আছে। কি সমস্যা ফারিন? আপনাকে এখন চুমু দিতে হবে? মানে? ফারিনের প্রশ্ন শুনে সিজান আশ্চর্য হয়ে যায়। কি বলছে এমি? আপনি যে বলছেন আপনি ভেবেছেন খুশি হয়ে আপনাকে চুমু দিব, সেটা তো তখন করিনি, এখন করি। এই মেয়ে পাগল হইছে? কি সব আবল তাবল বকছো? ফারিন হুট করে সিজানের একদম কাছে চলে আসে। সিজান ভ্যাবাচাকা খেয়ে যায়। ফারিন তড়িৎ গতিতে সিজানের গালে চুমু দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সিজান হতবাক। সে গালে হাত দিয়ে হাঁ করে ফারিনের দৌড়ে পালিয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। সিজান রুম থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। এসে দেখে ফারিন চাচার সাথে বসে হেসে হেসে গল্প করছে। সিজান ভাবল ফারিনকে একটু ভয় দেখানো যাক। সিজান তার মুখে গম্ভীর ভাব নিয়ে ফারিনকে ডাক দেয়। ফারিন তাড়াতাড়ি রুমে আসো। সিজানের গম্ভীর ডাক শুনে ফারিনের মনে কিছুটা ভয় ঢুকে যায়। সে সাথে সাথে চৌকা থেকে
উঠে দাঁড়ায়। তখন চাচা ফাইনের হাত টেনে সোফায় বসিয়ে কানে কানে বলে, কিরে, ওর মাথার সমস্যাটা কি এখনো আছে? ডাক্তার ডেকে এনে ইঞ্জেকশন মেরে দিব নাকি? না চাচা, ভুলেও এসব করা যাবে না, তাহলে রেগে যাবে। সিজান ওদেরকে ফিস ফিস করতে দেখে বলল, ফিসফিস করা বাদ দিয়ে রুমে আসলে খুশি হতাম। জি জি আসছি। ফাইন সিজানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন এমন করলে কেন? কি করেছি? জানো না মনে হচ্ছে? চুমু দিলে তার উপর দৌড়ে পালিয়ে গেলে। চুমু না দিলেও দোষ, চুমু দিলেও দোষ। আসলে মাথায় অনেক বড় সমস্যা আছে। আপনিই তো চাইছিলেন আমি যেন চুমু দিই। চুমু দিয়েছো ভালো কথা, কিন্তু ঠোঁটে না দিয়ে গালে কেন? আমার লজ্জা করে, পারবো না ঠোঁটে দিতে। আমি কিন্তু এখন খুব রেগে যাব। কেন রাখবেন? বোঝানো কেন রাখবো? সিজান ফাইনের কাছে এসে ফাইনের কোমর চেপে ধরে নিজের সাথে একদম মিশিয়ে ফেলে। ফারিন ফ্রিজড হয়ে দাঁড়িয়ে যায়। আমার দিকে তাকাও। ফারিন নিচু মাথা উপরে তুলে সিজানের দিকে তাকায়। আমি এখন তোমার ঠোঁটে চুমু দিতে চাই। যদি তোমার সাই থাকে তাহলে চোখ খোলা রাখবে, আর যদি তোমার সাই না থাকে চোখ বন্ধ করে ফেলবে। সিজান ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজানের চোখে চোখ রাখে। সিজান ফারিনের চোখের দিকে তাকায়। ফারিন চোখ বন্ধ করে না, সেও সিজানের চোখে চোখ রাখে। সিজান হেসে ফারিনের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু এঁকে ফারিনের কোমর থেকে নিজের হাত সরিয়ে দিয়ে ফারিনকে মুক্ত করে দেয়। ফারিন কিছু বলছে না, সে চুপচাপ দাঁড়িয়ে আছে। আসলে তার কি বলা উচিত সেটাই ভাবতেছে। সিজান যা বলছে ফারিন তো তাই মেনে নিচ্ছে। তারপরও সিজান কেন এমন করছে সে ঘোড়ার মাথাও বুঝে উঠতে পারছে না। সিজান বিছানায় গিয়ে বসে, ফারিন এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সিজান মুখ খুলে বলল, কি এভাবেই দাঁড়িয়ে থাকবে? তো কি করব? আপাতত তোমার যা ইচ্ছা করতে পারো। সত্যি আমার যা ইচ্ছে করতে পারবো? হ্যাঁ। আবার রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু করলে তো রাগ করতেই হবে। তাহলে থাক, কিছু করব না। না করলেও ভালো। ফারিন রুম থেকে বের হতে নিলে সিজান বাধা দেয়। তোমাকে যেতে বলেছি আমি। আপনাকে কেন বলতে হবে? আমার প্রয়োজন হলে আমি যাব না। তা কি প্রয়োজন শুনি? আমি এখানে থেকে কি করব সেটা বলেন। আমার সামনে বসে থাকবে, কিছুক্ষণ পর পর আমাকে চুমু খাবে, তারপর আবার বসে থাকবে, তারপর আবার চুমু খাবে। এই, আপনার আর কোনো কাজ কাম নেই? শুধু চুমু চুমু করেন কেন সারাদিন? দেখো, এই চুমু নিয়া আমাকে একদম খোটা দিবা না। তোমাকে বিয়ে করেছি কি বসিয়ে রাখার জন্য নাকি? তোমাকে বিয়ে করেছি তো সারাদিন চুমু খাওয়ার জন্য। কি বলছেন এসব? আপনারা কি চুমুর রোগে ধরছেনি? যা ইচ্ছে বলতে পারো, আই ডোন্ট কেয়ার। আল্লাহ, এই কথা এসে পড়লাম। তুমি আসোনি, তোমাকে জোর করে এনেছি। ওই হ্যালো, একই কথা। ওই হলো একই কথা। শাহজাহান খান সিজানের বাড়িতে এসে ফারিনদের নাম ধরে চিৎকার করে ডাকছে। চাচা নিজেই ড্রয়িং রুমে ছিল। অপরিচিত এই লোককে ফারিনকে ডাকতে দেখে তিনি কিছুটা অবাক হন। তিনি এগিয়ে এসে জিজ্ঞেস করেন, কে আপনি, আর এভাবে ফারিনের নাম ধরে রাখছেন কেন? আমাকে আপনি চিনবেন না। ফারিন চিনবে? ফারিন কোথায়? ফারিন, ফারিন। নিজ থেকে নিজের নামে উচ্চ আওয়াজ শুনে ফারিন রুম থেকে বের হয়ে আসে। উপর থেকে শাহজাহান খানকে দেখে ফারিন কিছুটা ভয় পায়। এই লোকটা হঠাৎ এখানে কেন এলো? ফারিন দেখে শাহজাহান খান হাসি দিয়ে বলে, এসো ফারিন, এসো। আজকে আমি তোমাকে নিতে এসেছি। ওই সিজানের বাচ্চা তোমাকে বিয়ের আসর থেকে জোর করে এনে এই বাড়িতে বন্দি করে রেখেছে। আজকে তোমাকে এই বাড়ি থেকে নিয়ে যাব আমি। চলো। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয়ে হকচকিয়ে যায়। সিজানও বাসায় নেই। এ লোকটার হাত থেকে সে ছুটবে কিভাবে? আপনি ভুল করছেন। আমাকে কেউ এখানে আটকে রাখেনি। এটা আমার স্বামীর বাসা। আমি আমার স্বামীর বাসায় আছি, ভালো আছি। আর হ্যাঁ, ওনাকে আমি ভালোবাসি। সো আমার আশা বাদ দিয়ে আপনি চলে যান। ফারিনের কথা শুনে শাহজাহান খানের মাথায় রাগ উঠে যায়। সে দৌড়ে এসে ফারিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আমার বউ হওয়ার কথা ছিল তোর, আর তুই এখন অন্য কারো বউ হয়ে তাকে ভালোবাসিস? এত বড় স্পর্ধা তো! আরে ভাই রে ভাই, কে তুই?
ফারিন তোর মতো বুড়া বেটার বউ হতে যাইব কেন? কোন দুঃখে? নিজের বয়স দেখছিস? কোথায় থেকে আসে এরা? আর তোরা, আর তোর নিজের সাহস কত বড়? এই বাড়ির বউকে থাপ্পড় মারিস? সিজান জানলে তোর গালটাই রাখবে না, বুঝলি? যার কথা শুনে শাহজাহান খান রেগে যান। শাট আপ। তোদের সিজানকে বলিস পারলে আমার কাছ থেকে ওকে নিয়ে যেতে। শাহজাহান খান ফারিনের হাত ধরে টেনে বাইরে নিয়ে যাচ্ছে। চাচা বাধা দিলে শাহজাহান খানের সাথে থাকা লোক দুটো চাচাকে লাথি মেরে ফেলে দেয়। চাচা রেগে যায়। তিনি চিৎকার করে জরিনা বানুকে বলে, জরিনা বানু, তোর দা বটি নিয়ে আয়। শাহজাহান খান দরজার কাছে আসতেই দেখে সিজান দাঁড়িয়ে আছে। সিজান হেসে শাহজাহান খানকে বলে ওঠে, বাহ বাহ, অনেক সাহস দেখছি বুড়া সাহেবের। আমার ঘরে এসে আমার বউকে জোর করে নিয়ে যাচ্ছে। সাহসের তুলনা না করে পারছি না। আর এইদিকে চাচা নিজের লুঙ্গি খুলে হাতে নিয়ে নেয়। লোক দুইটা চাচার কাণ্ডে হা হয়ে যায়। চাচা দৌড়ে এসে লোকটার গলায় তার লুঙ্গিটা পেঁচিয়ে ধরে। লোকটা বাধা দেওয়ার সময় পায়নি, কারণ লোকটা চাচার লুঙ্গি খোলা দেখে হা হয়েছিল। অন্যদিকে জরিনা বানু এক হাতে বটিও অন্য হাতে খুন্তি গরম নিয়ে আসে। এইবার আর শালার বুইরা গামছা, এইবার আয় শালার বুইরা চামচা, গরম খুন্তি তোর নরম জায়গায় বসাইয়া দিব। আর বসবার পারবি না, খালি মাগো মাগো বলে চিৎকার করবি। জরিনা বানুর কথা শুনে লোকটা ভয়ে এক দৌড়ে পালালো। জরিনা বানু, এইটার পিছনে লাগা। জরিনা বানু এসে চাচার লুঙ্গি ধরে রাখা লোকটার পিছন দিকে গরম খুন্তিটা বসিয়ে দেয়। লোকটা ওরে মাগো বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে। জোরে লাফ দেওয়াই চাচা লোকটাকে ধরে রাখতে পারেনি, আর এই সুযোগে লোকটা দৌড়ে পালায়। চাচার লুঙ্গিটা লোকটার গলায় থেকে যায়। লোকটা চাচার লুঙ্গি নিয়েই পালায়। চাচা চিৎকার দিয়ে ওঠে, ওরে, কে কোথায় আছিস? ধর, এইটারে ধর। আমার লুঙ্গি নিয়ে চলে গেল রে। ওরে আমার লুঙ্গি রে। চাচার লুঙ্গি আর উদ্ধার করতে পারলেন না। লোকটা চাচার লুঙ্গি নিয়ে পালালো। তা দেখে চাচার মাথায় হাত। চাচা মাথায় হাত দিয়ে সোফে বসে পড়ে। ফারিনের হাত ছাড়। না, ছাড়বো না। হাত ছাড় বলছি। সিজানের ধমক শুনে শাহজাহান খান ভয়ের সাথে সাথে ফারিনের হাত ছেড়ে দেয়। সিজান এবার তেড়ে এসে শাহজাহান খানের শার্টের কলার শক্ত করে চেপে ধরে। সে শাহজাহান খানের কলার ধরে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যাচ্ছে। তা দেখে ফারিন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কোথায় যান আপনি? না, আসছি আমি, এর একটা ব্যবস্থা করো। ফারিন কিছু বলতে গিয়ে আর বলল না। সিজানের সাথে কথা বলার জন্য সে সাহস করে উঠতে পারে না। সিজান শাহজাহান খানকে নিয়ে চলে যায়, আর ফারিন বাসার ভিতরে চলে যায়। জরিনা বানু খুন্তি নিয়ে চাচার সামনে এসে দাঁড়ায়। সে জানে এই লুঙ্গির জন্য চাচা কত কাণ্ড করবে, কত কাণ্ড যে এখন তাকে দেখতে হবে। জরিনা বানুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চাচা জোরে একটা ধমক দিয়ে বসে। খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে সর আমার সামনে থেকে। তোরে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। চাচা হুদায় আপনি আমার দোষ দিয়েন না, এখানে আমার কোনো দোষ নাই। আপনি ব্যাটারে ধুইরা রাখতে পারেন নাই, আমার কি দোষ? এত জোরে লাফ দিব কে জানতো? না হয়তো আরো জোরেই চেপে ধরতাম। যা হওয়ার হয়েছে চাচা, এখন যান ঘরে যাই লুঙ্গি পরে আসেন। এইভাবে হাফ প্যান্ট পরে আর কতক্ষণ এখানে বসে থাকবেন? চুপচাপ রেডি। আমার লুঙ্গির একটা ব্যবস্থা না করে আমি এখান থেকে উঠতেছি না। লুঙ্গিটা আর পাইবেন না চাচা, ব্যাটা তো লুঙ্গি লইয়া পালাইছে। জরিনা বানু, তোর চাকরি নোট হয়ে যাবে বলে দিলাম, যা এখান থেকে। ফারিন এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। চাচার লুঙ্গি বিষয়ক আলোচনায় সে দারুণ মজা পেয়েছে, তবে সে মাঝে মাঝে লজ্জা পায়। এই চাচা মুরব্বি হয়েও হাফ প্যান্ট পরে ঘুরে। তবে একটা বিষয়, চাচার লুঙ্গি নিয়ে অঘটন ঘটলে চাচার হাফ প্যান্টটা দৃশ্যমান হয়। ফারিন, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আচ্ছা আচ্ছা, আমি বসবো না, আমি রুমে যাই। জি আচ্ছা তাহলে যাও। তার থেকে ভালো উপরে না গিয়ে বাইরে গিয়ে দেখো আমার লুঙ্গিটা কোথাও পড়ে আছে কিনা। চাচা, দেখছি। ফারিন চাচার লুঙ্গি খুঁজতে দরজা দিয়ে বাসার বাইরে বের হয়ে যায়। চাচা এইটা কি করলেন? লুঙ্গি খোঁজার জন্য ভাবিরে পাঠাইলেন?
তুইও যা কই যান, না হলে তোর চাকরি থেকে নট করে দিব। আপনার করা লাগবো না, বেশি করলে আমি নিচ থেকেই নট হয়ে যাবো। প্রায় 1 ঘন্টা পর সিজান বাসায় আসে। সিজান নিজের রুমে গিয়ে দেখে ফাইন শুয়ে শুয়ে বই পড়ছে। সিজানকে দেখে ফাইন বিছানা থেকে উঠে বসে। ফারিন, এক গ্লাস পানি দাও তো। ফাইন নিচে যায় ঠান্ডা পানি আনার জন্য। সিজান এই ফাঁকে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফাইন পানি এনে সিজানের হাতে দেয়। সিজান পানিটুকু খেয়ে ফাইনের হাতে গ্লাস ধরিয়ে দেয়। পানির গ্লাস রেখে দাঁড়িয়ে থাকে। ফারিন, মাথাটা ভার হয়ে আছে, একটু চলে হাত বুলিয়ে দাও তো। আচ্ছা। ফাইন সিজানের পাশে বিছানায় এসে বসে। সিজান বালিশে মাথা দেয়। বালিশে মাথা না দিয়ে বউয়ের কোলে মাথা দিলেই তো পারেন। ফারিনের কথা শুনে সিজান মুচকি হাসি দেয়। সে বালিশ থেকে মাথাটা নিয়ে এসে ফারিনের কোলে মাথা রাখে। ফারিন হেসে সিজানের চুলে বিলি কেটে দিতে থাকে। খুব যত্ন করে নরম হাতে ফারিন সিজানের চুলে বিলি কেটে দিচ্ছে। আরামে সিজানের সব ক্লান্তি দূর হয়ে ঘুম এসে যাচ্ছে। সিজান ঘুরে ফাইনের পেটে মুখ গুজে। সিজান ফাইনের পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে ফাইনের সাদা ধপধপে মসৃণ পেটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এমন স্পর্শ সহ্য করতে না পেরে ফাইন কেঁপে ওঠে। সে সিজানের চুল খামচে ধরে। সিজান ফাইনের পেটে ছোট্ট করে আরো কয়েকটা চুমু দিয়ে ফাইনের পেটে মুখ দিয়ে কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। সিজানে কোনো নাড়াচাড়া না পেয়ে ফাইন বুঝতে পারে সিজান ঘুমিয়ে পড়েছে। ফাইন বসে বসে সিজানের চুল নিয়ে খেলা করছে আর ভাবছে সেই দিনটার কথা, যেদিন সিজান নাম্বার নিয়ে রাতে সত্যি সত্যি কল দিয়েছিল। অনেকক্ষণ থেকে ফোনের রিংটন বেজে চলেছে, কেউ ফোন রিসিভ করছে না। ফাইন রুমে এসে দেখে তার ফোনের রিংটন বাজছে। ফাইন ফোনের স্ক্রিনে দেখে সিজানের নাম্বার। সে ভয়ে ভয়ে রিসিভ করতে অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায়। ওই মেয়ে, কি সমস্যা তোমার? কতক্ষণ থেকে কল করছি, রিসিভ করছো না কেন? আমি রুমে ছিলাম না। রুমে ছিলে না তো কি আকাশে ছিলে? হ্যাঁ। আপনি আমাকে ধমক কেন দিচ্ছেন বারবার? আচ্ছা, ধমক দিব না, ভিডিও কলে আসো, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ফাইন সিজানের কথা শুনে অবাক হয়ে যায়। কথা নেই, বার্তা নেই, ভিডিও কলে আসবো? পারবো না আমি। ফাইন সিজানের মুখের উপরই বলে দেয়, পারবো না। সত্যি পারবে না? হ্যাঁ, সত্যিই পারবো না। ওকে, ওয়েট। সিজান কল কেটে দেয়। ফাইন হাঁপ ছেড়ে বাঁচে। উফ বাবা, বাঁচলাম। ফাইন রুমেই ছিল। হঠাৎ করে বারান্দায় ধপাস করে কিছু একটা আওয়াজ শুনে ফারিন বারান্দার দিকে পা বাড়ে। ফারিন বারান্দায় পা রাখতে কেউ একজন ঝড়ের গতিতে তার হাত ধরে টেনে দেওয়ালে চেপে ধরে। ফারিন চিৎকার দেওয়ার সুযোগটুকু পায়নি, কারণ মানুষটা তার মুখ শক্ত করে নিজের হাত দিয়ে চেপে ধরে। ভয়ে ফারিনের হার্টবিট ওঠানামা করছে। এই লোকটা এখানে চলে এলো কিভাবে? বাড়ির ঠিকানাও বা কিভাবে পেলো? ভয় পাওয়ার সাথে সাথে এসব প্রশ্ন ফাইনের মনে ও কিছু কি দিচ্ছে। সিজান ফাইনের একদম কাছে চলে যায়। ফাইনের মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে যায়। ভিডিও কলে না এসে ভালোই করেছো, এখন এসে ওড়না ছাড়া ভালো করে দেখে নিব। সিজানের কথা শুনে ফাইনের হার্টবিট ক্রমশ বেড়ে যাচ্ছে। ফাইনের বুকে যে ওড়না নেই সে তো ভুলেই গিয়েছিল। এই লোকটা তাকে এভাবে দেখেছে। ছিছি, ফাইন কিছু বলতে পারছে না, কারণ সিজান যে তার মুখ আগে থেকে বন্ধ করে রেখেছে। সিজান নিজের ঠোঁট দিয়ে ফু দিয়ে ফাইনের মুখে বাতাস দেয়। ফাইন শিউরে ওঠে, তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই ফাইন চোখে কারোর ঠোঁটে স্পর্শ পায়। ফাইন কেঁপে ওঠে। হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে যে মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমার হার্টবিট এত দ্রুত ওঠানামা করছে কেন? আমি কাছে এসেছি বলে? সিজানের কথা শুনে ফাইন চোখ খুলে সে সিজানের দিকে তাকায়। এরকটা যাই করছে না কেন? ফাইন কোনো কিছুই ফাইন সব কিছু সহ্য করছে কেন? কি এমন ঠেকা পড়েছে তার কাছে, নাকি অন্য কিছু? এসব প্রশ্ন ফাইনের মনে আনাগোনা করছে। ফাইন কিছু বলার আগে সিজান চুপ করে ফাইনের গালে চুমু খেয়ে নেয়। ফাইন হতবাক, সে ফ্রিজড হয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা কি শুরু করেছেটা কি? আবার চোখে চুমু দিচ্ছে, এখন আবার ঠোঁটে চুমু দিচ্ছে। কিছুক্ষণ না জানি না লোকটাকে এবার থামাতে হবে, নইলে ঠোঁটটাও দিয়ে দিতে পারে, না হলে ঠোঁটও দিয়ে দিতে পারে। ফাইন এবার মুখ খুলতে যায়। দেখতেই আসি,
আমার কিছু দেখতে ইচ্ছে করলেই আমি নিজেই দেখে নিব, তোমাকে বলতে হবে না। আসি। ফারিনের ঠোঁটে আঙ্গুল দিয়ে সিজান চুপ করিয়ে দেয় আর ফারিন বোকার মতো দাঁড়িয়ে থাকে। এই মেয়ে। সিজান ফারিনকে ছেড়ে দেয়। ফারিন হাঁপ ছেড়ে বাঁচল। উম্মা। ফারিন সিজানের দিকে তাকায়। ফারিন থপনে যায়। সিজান এবার অন্য গালে চুমু দেয়। ফারিন গালে হাত দিয়ে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। সিজানের ঘুম ভেঙে যায়। চোখ খুলতে দেখে সে ফারিনের কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। ফারিন, ফারিন। হ্যাঁ হ্যাঁ। সিজান মাথা সোজা করে দেখে ফারিন গালে হাত দিয়ে কি যেন ভাবছে। সিজানের ডাকে ফারিন ভাবনার জগৎ থেকে ফিরে আসে। কি ভাবছো গালে হাত দিয়ে? সত্যি বলবো? সত্যি বলো। ওই যে যেদিন প্রথম আপনি আমাকে কল দিয়ে ভিডিও কলে আসতে বললেন, আমি না বললাম, তখন আমার বাসায় এসে যে চুমু খেলেন, সে দিনটার কথা ভাবছি। সেদিন প্রথম কোনো ছেলে আমাকে চুমু খেলো, অথচ আমি কিচ্ছু বললাম না। বললে তো মাইর দিতাম, সেই ভয় বলনি। ইসরে, আসছে মাইর দিতে উনি। সিজান হুট করে ফারিনের কোল থেকে মাথা তুলে ফারিনকে বিছানায় ফেলে দেয়। আরে কি করছেন? ফারিনের দুই হাত বিছানার সাথে চেপে ধরে সে ফারিনের উপর নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দেয়। ফারিনের চোখের দিকে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে দেয়। ভালোবাসো আমাকে? এই সময় ফারিন ওই প্রশ্ন আশা করেনি। প্রশ্নটা শুনে তার হার্টবিট বেড়ে যায়। সে কি বলবে? ভালোবাসে, এটা বলে দিবে, নাকি সে চুপ করে থাকবে? আর এদিকে সিজান যদিও জানে ফারিন তাকে ভালোবাসে, তারপরও ফারিনের মুখ থেকে সে প্রত্যাশিত কথাটা শুনতে চায়। ফারিন চুপ করে আছে দেখে সিজান এবার একটু মজা করার সিদ্ধান্ত নেয়। ও ভালোবাসো না, তাই তো? ওকে, ঠিক আছে। এইটা বলে সিজান ফারিনকে ছেড়ে বিছানা থেকে উঠতে যাবে। এমন সময় ফারিন সিজানের টি শার্টের কলার ধরে টান দিয়ে সিজানকে নিজের উপর ফেলে দিয়ে সিজানের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া বসিয়ে দেয়। সিজানও সুযোগ পেয়ে ফারিনের ঠোঁট জোড়া নিজের ভালোবাসা দিয়ে শুষে নিতে থাকে। দুজনে বিছানায় বসে হাঁপাতে থাকে। সিজান মুখে মুচকি হাসি আনে। ভালোবাসো না যখন, তখন কিস করলে কেন? গাধা একটা, আমি কখন বললাম ভালোবাসি না? কিস করলাম তাও বলে ভালোবাসি না। হ্যাঁ, আমি বাসি না। রাগ করে রুম থেকে বের হয়ে যায়। সিজান হেসে ফারিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। চাচাকে হাফ প্যান্ট পরে ঘুরতে দেখে সিজান রেগে যায়। চাচা, সমস্যা কি তোমার? এভাবে হাফ প্যান্ট পরে ঘুরছো কেন? মান সম্মান কিছু নাই নাকি তোমার? হাফ প্যান্ট পরেই তো ঘুরবো। আমার লুঙ্গি যে নিয়ে গেছে সেই খবর আছে তোমার? তোমার লুঙ্গি কে নিয়ে গেল আবার? আর কি খেদে কাজ নেই তোমার লুঙ্গি নিতে যাবে? আমার লুঙ্গির কদর তুমি না দিলেও সবাই দেয়, যার কারণে লুঙ্গিটা নিয়ে গেছে। তাড়াতাড়ি আমার লুঙ্গি খুঁজে এনে দাও, না হলে আমি হাফ প্যান্ট পরেই থাকবো। চাচা, পাইছি লুঙ্গি পাইছি। জৈনা বানু বাইরে থেকে লুঙ্গি এনে চাচার হাতে দেয়। চাচা খুশি হয়ে লুঙ্গি হাতে নিয়ে দেখে লুঙ্গি মাঝখান দিয়ে ছেঁড়া। হাই আল্লাহ! কোনো সারা শব্দ না করে চুপচাপ ছেঁড়া লুঙ্গিটা নিয়ে চাচা সিঁড়ি পেয়ে উপরে চলে গেল। সিজান অবাক হয়েছে চাচার এমন কাজে। সে তো মনে করেছিল চাচা চিৎকার চেঁচামেচি করে অবস্থা খারাপ করে দিবে, কিন্তু তেমন কিছুই চাচা করল না। যাক, অবশেষে তাহলে চাচা সুবুদ্ধি হয়েছে। সিজান জৈনা বানুকে জিজ্ঞেস করে, লুঙ্গি ছিল কিভাবে? লুঙ্গিটা বাগানের পাশেই পড়েছিল, উঠে নিয়ে আসার সময় গাছের ডালে আটকে যায়। জোরে টান দিয়েছিলাম, অমনি ছেড়ে গেল। আরে আসতে বলো, চাচা শুনলে তোমার খবর আছে। হায় হায়, শুনে নাই তো আবার। এখনো শুনে নাই, তুমি আপাতত চুপচাপ থাকো। সিজান রুমে এসে দেখে ফারিন বিছানায় বসে বই পড়ছে। সিজান ফারিনের পাশে গিয়ে ফারিনের গা ঘেঁষে বসে। ফারিনের মনোযোগ এখনো বইয়ের দিকে। সিজান যে এসে তার পাশে বসেছে তার হাবভাব দেখে মনে হচ্ছে সে যেন জানো না। ফারিন, কি বই পড়ছো? জামাইকেও সায়স্তা করার 101টা টিপস। ফারিনের কথা শুনে সিজান বিষম খেয়ে ওঠে। কি বলছে কি এমি? ফারিন মজা করছে নাকি সত্যি বলছে তা যাচাই করার জন্য বইয়ের উপর নজর দেয়। সিজানের চোখ বড় বড় হয়ে যায়। এ তো দেখে সত্যি স্বামীকে সাহায্য করতে 101টা টিপস। ফারিন, এই বই তোমাকে কে দিয়েছে? কোথায় পেলে এই বই? ফারিন চুপ করে আছে, জবাব দিচ্ছে না। সিজান আবার জিজ্ঞেস করলে ফারিন বিছানা থেকে উঠে রুমের বাইরে যেতেই সিজান হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। জামাইকে সায়স্তা না করেই চলে যাচ্ছ যে? ফারিন চুপ করে আছে, সিজানের সাথে কথা বলার চেষ্টা করছে না। কি সমস্যা ফারিন? কথা বলছো না কেন? রাগ করেছো?
ফারিন এবার মুখ খুলল। রাগ করবো কেন? তাহলে কথা বলছো না কেন? রাগ না করলে তো কথা না বলার কোনো কারণ দেখছি না। আপনি আসলে একটা গাধা। আপনি আমাকে কচুও ভালোবাসেন না, কোনটা রাগ কোনটা অভিমান কিচ্ছুই বোঝেন না। মাথা নিচু রেখে জবাব দেয়। ওহো, তাহলে আমার বউটা অভিমান করেছে? কিন্তু কেন করেছে? সিজান যদিও জানে কেন ফারিন অভিমান করেছে, তারপর ফারিনকে আরেকটু রাগাতে সে কথাটা বলল। আর এদিকে সিজানের কথাটা শুনে ফারিন অভিমান রেখে দ্বিগুণ রেগে যায়। সে সিজানের কাছ থেকে ছোটার জন্য জোরাজোরি শুরু করে দেয়, কিন্তু সিজান হেসে ফারিনকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নেয়। ছাড়ুন আমাকে, ছাড়ুন। এইভাবে ব্যাঙের মতো লাফালাফি করে লাভ হবে না। আমার কাছ থেকে ছুটতে পারবে বলে মনে হয় না। আপনি আমাকে ব্যাং বললেন? আপনি ব্যাং, একটা কুনো ব্যাং, ঘেচো ব্যাং, ল্যাংড়া ব্যাং। বাবা, আমি এত ধরনের ব্যাঙ জানতাম না তো। আমি কিন্তু এখন আপনাকে তুই করে বলবো, ছাড়েন আমাকে। ফারিনের কথা শুনে সিজান হেসে দেয়। সে টুপ করে ফারিনের গালে চুমু খেয়ে নেয়। শান্ত হয়ে যাও মেয়েরা, অভিমানী বউ। না হলে ঠোঁটে কিস দিয়েই আমাকে সাধ্য করার পথটা বেছে নিতে হবে। পারে শুধু কিস দিতে, কিসখোর জামাই একটা। ফারিনের বিড়বিড় শুনে সিজান বুঝতে পারে। সে হেসে বলে। শুধু কিস দিতে জানি তা না, কিভাবে তোমার পেটে বাচ্চা দিতে হয় সেটাও জানি। সিজানের কথা শুনে ফারিন চোখ বড় বড় করে তাকায়। কি বলে এ লোকটা? মুখে কিছু আটকায়ও না তার। কি বললেন? লুচু একটা। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ শুনে ফারিন ছোটার জন্য আরো বেশি লাফালাফি শুরু করে দেয়, কিন্তু সিজান ফারিনকে চায় না। সে জড়িয়ে ধরেই জিজ্ঞেস করে। কে? তোর একমাত্র চাচা। চাচা এখন ব্যস্ত আছি, তুমি পরে আসো। তুমি এখন কি নিয়ে ব্যস্ত তা আমার ভালোই জানা আছে ভাতিজা। বউয়ের শাড়ির আঁচল ছেড়ে একটু বাইরে আসেন। চাচা ডাকছে তো, এবার ছাড়েন। ঠিক আছে, কিন্তু তার আগে সিজান হঠাৎ করে ফারিনের চুলের মুঠি ধরে ফারিনের ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়ায় মিশিয়ে নেয়। এমন আশঙ্কিক আক্রমণে ফারিন হতভম্ব। সিজান ফারিনের ঠোঁট থেকে সরে এসে হেসে রুমের বাইরে চলে যায়। আর ফারিন দাঁড়িয়ে বলে ওঠে। কিসখোর জামাই একটা। সিজানের সামনে চাচা ও জৈনা বানু দাঁড়িয়ে আছে। জৈনা বানুর হাতে একটা ছেঁড়া কাপড়, দেখে বোঝা যাচ্ছে খুব যত্ন করে ছেঁড়া হয়েছে। ভাইজান দেখেন, চাচা আমার কাপড় ছিঁড়া কি অবস্থা করছে। তুই আমার লুঙ্গি ছিঁড়লে কেন? তোমার লুঙ্গি জরিনা বানু ছিল, কে বললো? জরিনা বানুই বলল। ফারিনও এতক্ষণে সোফায় এসে বসে। ছেঁড়া লুঙ্গি ছেঁড়া কাপড় নিয়ে বিচার ব্যাপারটা সে খুব উপভোগ করছে। জরিনা বানু তুমি বলে দিলে? মুখ ফুসকে বের হয়ে গেছে ভাইজান। ভালো হয়েছে, এবার সমানে সমান। জরিনা বানু দুজনেই নিজেদের মতো করে চলে যায়। সিজান সোফায় বসা, ফারিনের কোলে নিজের মাথাটা রাখে। দুজোড়া চোখ একে অন্যের দিকে তাকিয়ে আছে। অভিমান কমেছে? অভিমান কমার মতো কিছু তো করতে দেখলাম না। কি বলে, কতগুলো চুমু কিস দিলাম তাও কমলো না? সিজানের কথা শুনে ফারিন সিজানের বুকে আলতো একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে। যা শয়তান, লুচু একটা, শুধু মুখে এইসব থাকে। হাই কপাল, নিজের বউকে চুমু দিয়ে লুচু হয়ে গেলাম। তার থেকে ভালো অন্য কারো বউকে চুমু দেওয়া। সিজানের নাম্বার থেকে ফারিনের ফোনে কল আসে। ফারিন রিসিভ করতে অপর পাশ থেকে শুনতে পাই। এই ফোনের মালিক রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আপনাকে একটা ঠিকানা টেক্সট করে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফারিন কেঁদে দেয়। সে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে সিজান বাসায় এসে ফারিনের খোঁজ করতে থাকে। সিজানকে বাসায় দেখে জৈনা বানু ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইজান, আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি উল্টাপাল্টা বলছো? আমার কেন অ্যাক্সিডেন্ট হতে যাবে? তাহলে ফারিন ভাবি কোথায় গেল? উনি তো আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে তাড়াহুড়া করে বের হয়ে গেল। তাহলে ফারিন ভাবি কোথায় গেল? উনি তো আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেল। পিছন পিছন চাচাও গেল। হোয়াট, কি বলছো এসব? আমার অ্যাক্সিডেন্টের কথা ফারিনকে কে বলতে যাবে, যেখানে আমার অ্যাক্সিডেন্টই হয়নি? আচ্ছা ভাইজান, আপনার মোবাইল কোথায়? জৈনা বানুর কথা শুনে মোবাইল নেওয়ার জন্য সিজান তার পকেটে হাত দেয়। সিজান দুই পকেটে সার্চ করে, কিন্তু মোবাইল নেই। আমার মোবাইলটা কোথায় গেল? সিজান সোফায় বসে দু হাত দিয়ে মুখ ঢেকে সমীকরণ মিলাতে লাগলো। আমার মোবাইলটা গায়েব, এবং আমার মোবাইলটা দিয়ে সে ফারিনকে ফোন দিয়ে
আমার অ্যাক্সিডেন্টের কথা বলে। তার মানে বোঝাই যাচ্ছে সে আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। এই লোকটা নিশ্চয়ই আমাদের চেনা পরিচিত লোক হবে। কেউ কি হলো ভাইজান, কি ভাবতেছেন? ফারিন ভাবে কোথায় গেল? ভুল তথ্য দিয়ে ফারিনকে নিয়ে গেছে। ফারিন কারো ফাঁদে ফেসে গেছে। তাহলে এখন কি করবেন? আল্লাহ, ফারিন ভাবি যেন ভালো থাকে, ওনার যেন কিছু না করে। আমি আসতেছি। সিজান তাড়াতাড়ি করে হেঁটে বাসা থেকে বের হয়ে যায়। বের হতেই ফাইনের ফোনে ট্রাই করে, কিন্তু ফোন বন্ধ বলছে। সিজান সোজা ফাইনের বাবার বাসায় চলে আসে। ফাইনের বাবা সিজানের সামনে আসতে সিজান ফাইনের কথা জিজ্ঞেস করে। ফারিন কোথায়? হোয়াট? ফারিন কোথায় মানে? সেই যে তোমার বাসা থেকে পুলিশ নিয়ে বের হলাম, তারপর থেকে তো ফারিনের সাথে কোনো যোগাযোগই নেই। যোগাযোগ রাখার চেষ্টাই করিনি। আর তুমি আমাকে জিজ্ঞেস করছো ফারিন কোথায়? তুমি ফারিনের সাথে কি করেছো সেটা বলো। ফারিনকে খুঁজছো কেন? ভালো সাজার দরকার নেই। আপনি যে কত বড় শয়তান তা আমি খুব ভালো করেই জানি। আপনি ফারিনের আব্বু দেখে কিছু বললাম না। আপনার সাথে এখন তর্ক করার সময় আমার হাতে নেই। শাহজাহান খানের ঠিকানাটা তাড়াতাড়ি আমাকে দিন। আমার ফারিন বিপদে আছে। ওর কিছু হয়ে গেলে আমি আপনাকে ছাড়বো না বলে দিলাম। সিজান ফাইনের আব্বু থেকে ঠিকানাটা নিয়ে শাহজাহান খানের বাড়ির উদ্দেশ্যে চলল। নিভু নিভু চোখ খুলে ফাইন নিজেকে একটা অন্ধকার কক্ষে আবিষ্কার করলো। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। মাথাটা খুব ভার হয়ে আছে। সে এখানে কিভাবে এলো তা মনে করার চেষ্টা করছে। সিজানের অ্যাক্সিডেন্টের খবর শুনে সে আগন্তুকের দেওয়া ঠিকানায় চলে যায়। সেখানে সে অ্যাক্সিডেন্টের কোনো আলামতি সে পায় না। তারপর হুট করে একটা গাড়ি এসে তার সামনে থামে। দুজন লোক গাড়ি থেকে নেমে তাকে গাড়িতে তুলে তারপর তার মুখে একটা রুমাল চেপে ধরে। হ্যাঁ, ফাইনের মনে পড়েছে। ফাইন মেজা থেকে উঠে দাঁড়ে। তারপর দরজার ফাঁক দিয়ে হালকা হালকা আলোর ঝাপসা জানান দিচ্ছে দরজার অবস্থান। সে দরজার কাছে গিয়ে দেখে দরজা বাইরে থেকে আটকানো। সে কয়েকবার দরজায় ধাক্কা দেয়, কারোর শব্দ সে পায় না। ফাইনের এখন খুব ভয় করছে, তাকে এখানে কে ধরে আনলো? সিজান কোথায়? ফাইন নিজের মোবাইলটা খুঁজে পায় না। ফাইনের কান্না পাচ্ছে খুব। এখান থেকে যে করেই হোক এখান থেকে সে বের হবে কিভাবে? এদিকে সিজান শাহজাহান খানের বাসায় এসে জানতে পারে শাহজাহান খান বাসায় নেই। সিজান এবার সমীকরণটা কিছু মিলাতে পারছে। তার মনে হচ্ছে শাহজাহান খানই ফাইনকে উধাও করেছে। যদিও এমনটা যদি সত্যি হয় তাহলে সে শাহজাহান খানকে একদম জানে মেরে ফেলবে। আগের মতো আর সুযোগ দিবে না। সিজানের জানে হাত দেওয়া ওর সাহসের যে 12টা বাজিয়ে যাবে। দরজা খোলার আওয়াজে ফাইন কাচুমাচু হয়ে যায়। দরজা খুলে শাহজাহান খান ফাইনের সামনে এসে শয়তানি হাসি দিয়ে দাঁড়ায়। শাহজাহান খানকে দেখে ফাইনের এবার ভয়ের চেয়ে দ্বিগুণ রাগ লাগছে। এই বুড়ো শয়তানটা তাহলে তাকে এখানে নিয়ে এসেছে। তুই তাহলে আমাকে ধরে নিয়ে এসেছিস? আমি কোথায় নিয়ে এলাম? তুমি তো আমার দেওয়া ঠিকানায় চলে আসলে। এখানে আমার কি দোষ বলো? তুই আমাকে মিথ্যে কেন বললি? হ্যাঁ, আমার জামাইয়ের অ্যাক্সিডেন্টের কথা কেন বললি? এটা একটা ফাঁদ ছিল, তুমি সেই ফাঁদে ধরা দিয়েছ। এখন তো আর এই ফাঁদ থেকে বের হতে পারবে না। সিজন আমাকে ঠিকই তোর ফাঁদ থেকে বের করে নিয়ে যাবে। যাতে নিতে না পারে সেই ব্যবস্থাই আমি করব। কি করবি তুই? তোমাকে বিয়ে করব। জেগে জেগে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিস আমি তোকে বিয়ে করব? হাসালি। বিয়ে করতে তোকে বাধ্য করব। তোমাদের চাচাও আমার হাতে বন্দি। তাকে নিশ্চয়ই মরতে দিতে পারো না, এবং তার মরার কারণ যদি তুমি হও তাহলে তো কখনোই মরতে দিবে না। শাহজাহান খানের কথা শুনে ফারিন ভয় পেয়ে যায়। চাচাই লোকটার হাতে বন্দি। চাচাকে এই লোকটা মেরে ফেলতে চায় তার কারণে। আচ্ছা চলো, কিছু সিম্পল দেখাই তোমায়। শাহজাহান খান ফাইনের হাত ধরে টেনে নিয়ে যায়। চাচাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চাচার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। ফাইন চাচার এই অবস্থা দেখে দৌড়ে চাচার কাছে যায়। চাচার এই অবস্থা দেখে তার চোখে পানি এসে যায়। চাচাকে মেরেছিস কেন তুই? আরো মারবো, মেরেই ফেলবো যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও। আমি তোকে বিয়ে করব, তারপরও তুই চাচাকে মারিস না। এই তো ইন্টেলিজেন্ট বালিকার মতো কথা।
ফারিন, তুই এসব কি বলছিস? তুই ওকে ভুলেও বিয়ে করিস না। চাচার কথা শেষ না হতেই শাহজাহান খান চাচার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেন। চুপ, একদম চুপ, নাহলে মেরে ফেলবো। চাচাকে মারবি না, আমি তোকে বিয়ে করব বল। শাহজাহান খান দুইটা মেয়েকে ডেকে ফারিনকে নিয়ে সাজিয়ে দিতে বলল। ফারিন অগত্যা না চাইতেও যেতে হয়। তার বুক ফিটে কান্না পাচ্ছে খুব। সিজান কি আসবে না? ছি তো, সিজান আপনি কোথায়? মেয়ে দুইটা ফারিনকে বইয়ের সাজে সাজিয়ে দেয়। ফারিন কান্না করছে। সব কি শেষ হয়ে যাবে? সিজান কি আসবে না? ফারিনকে নিচে এনে সোফায় বসিয়ে দেওয়া হলো। শাহজাহান খানের মনে খুশির বন্যা বইছে। কিছুক্ষণের ভিতর কাজী আসলেই তার আর ফারিনের বিয়েটা হয়ে যাবে। তারপরে ফারিনকে নিয়ে সে অনেক দূরে চলে যাবে। এতক্ষণে তো কাজী এসে যাওয়ার কথা, কিন্তু আসছে না কেন? শাহজাহান খান বিরক্ত হয়ে যাচ্ছেন। এই কাজী এখনো আসছে না কেন? শাহজাহান খান তার দুজন লোকেদের অর্ডার দিল কাজী সাহেবকে খোঁজ করে নিয়ে আসতে। খোঁজ করতে হবে না, মুই চলে এসেছি। সবাই সদর দরজার দিকে তাকায়। একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী কথাগুলো বলল। শাহজাহান খান লোকটার কাছে যায় এবং জিজ্ঞেস করে বসে। আপনি কে? হতচ্ছাড়া, আমাকে জিজ্ঞেস করছিস আমি কে? আমি এই শহরের নামকরা কাজী, আর তুই আমাকে চিনিস না? ও দুঃখিত গাজী সাহেব, না আপনাকে আমি চিনতে পারিনি। আচ্ছা, আপনার সাথে এই দুজন লোক কারা? এরা আমার সেক্রেটারি। আপনার সেক্রেটারিও আছে? অবশ্যই। আমাকে কি তোর যেনতেন কাজী মনে হয়? হ্যাঁ হতচ্ছাড়া। না না, আপনাকে দেখে অনেক ফেমাস কাজী মনে হয়। হইছে, সরে দাঁড়া সামনে থেইকা। তোর সাথে কথা বলার সময় নেই আমার। বিয়ের কোণে কোথায়? ওই তো ওখানে, আসেন আসেন। শাহজাহান খান কাজীকে নিয়ে ফারিনের কাছে আসলো। উনি ফারিনের কাছে গিয়ে বসলো। দেখে ফারিন কান্না করছে। কি হইল? সেরি কান্না করছে কেন? ওই সেরি কান্না করছিস কেন? এমনি কান্না করেছে। আপনি বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। শাহজাহান খানের কথা শুনে কাজী এক ধমক দিয়ে বসে। চুপ কর তুই, বেশি কথা বলিস। আচ্ছা যাই হোক, বউয়ের পাশে জামাইকে এনে বসাও। কাজীর কথা বলতে দেরি শাহজাহান খানের ফারিনের পাশে বসতে দেরি হয়নি। তা দেখে কাজী শাহজাহান খানকে আবার ধমক দিয়ে বলে। ওই মিয়া, তুমি কোণের পাশে বসলে কেন? বাচ্চা মেয়েকে দেখলে বিয়ে করতে মন চায়, জামাই হতে মন চায়? যাও জামাইকে ডেকে আনো। কাজীর ধমক শুনে শাহজাহান খান হক চুকিয়ে যান। উনি কেন জানি কাজীকে ভয় পাচ্ছে। কাজী সাহেব কি বলছেন এসব? জামাই তো আমি নিজেই, অন্য কেউ জামাই হতে যাবে কেন? চুপ কর শালা, আমারে বোকা পাইছিস? তুই বুড়া বেড়া, এই মাইয়ার জামাই হবি কোন দুঃখে? যা জামাইকে ডেকে নিয়ে আয়। কথা শুনে শাহজাহান খান ভ্যাপা চাকা খায়। এই কাজী এমন করছে কেন? উনি বুঝতে পারছেন না কাজীকে এনেছে বিয়ে পড়ানোর জন্য। আর এই কাজী এসব কি শুরু করেছে? স্বয়ং তাকে জামাই থেকে বাদ দিয়ে দিচ্ছে। ও কাজী সাহেব, আমি সত্যি বলছি, আমি তো জামাই। বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। প্রমাণ কি? প্রমাণ চাই তুই যে জামাই। আপনি বিয়ে কোণের জিজ্ঞেস করুন, তাহলে তো হয়ে যায়। আচ্ছা সেটা ভালো বলেছিস। এই যে বিয়ের কোণে, বলো তো এই বুড়া লোকটাকে তুমি জামাই হিসেবে গ্রহণ করছো? ফারিন কিছুক্ষণ চুপ থাকলে শাহজাহান খান ফারিনের কানে কানে ফিসফিস করে কিছু বলে ফারিন হ্যাঁ বলে। এবার তো বিয়ে পড়াবেন কাজী সাহেব। কোণে যেহেতু রাজি, কেন দেরি করবে কাজী? কাজী কিছুক্ষণ কিছু লেখালেখি করে প্রথমে শাহজাহান খানকে সই করতে বলল। শাহজাহান খান ঝটপট দেরি না করে সই করে দেয়। নাও বাছা, এখানে সই করে দাও। ফারিন কাগজটা হাতে নিচ্ছে না। সে কান্না করছে। সে কিছুতেই সই করবে না। সে মরে গেল না। কোণে দেখি সই করতে চাচ্ছে না। কোণে মনে হয় রাজি না। আরে না কাজী সাহেব, অবশ্যই রাজি। ফারিন সই করো। আমার ধৈর্যের পরীক্ষা নিলে তোর চাচাকে আমি মেরে ফেলবো। ফারিন কাঁপা কাঁপাতে কাগজে সই করে দেয়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই শাহজাহান খান তাকে ছোঁয়ার আগে সে আত্মহত্যা করবে। তাকে ছোঁয়ার অধিকার একমাত্র সিজানের, এই শয়তানটার না। আলহামদুলিল্লাহ, আমার বিয়ে সম্পূর্ণ হয়েছে। কাজের কথাই শাহজাহান খান অবাক হয়ে পড়ে। এই কাজে কি বলছে? কি মাথা খারাপ হয়ে গেল না তো? তা কাজী সাহেব, আপনার বিয়ে না তো, আমার বিয়ে হয়েছে। আরে ধুর, তোর কখন বিয়ে হলো? বিয়ে তো হলো আমার।
তুই তো সাক্ষী হিসেবে সই করলি, এই দেখ। কাজী শাহজাহান খানকে কাগজটা দেখি পড়ে শোনায়। শাহজাহান খানের মাথায় হাত চলে যায়। এই কাজে দেখি সত্যি সত্যি ফারিনকে বিয়ে করলো আর সে সাক্ষীর ভূমিকা রাখলো। শাহজাহান খানের পিণ্ডি জ্বলে ওঠে। এই কাজীকে আজকে সে মেরে ফেলবে। এইদিকে ফারিন তো তৃতীয় পক্ষের মতো সব দেখে যাচ্ছে আর অবাকের উপর অবাক হচ্ছে। কাজী এসব কি বলছে? এবার শাহজাহান তো একবার কাজী। শালা ঠকবাজ কাজী, তুই আমার বউকে বিয়ে করলি, তোকে আমি আজকে মেরেই ফেলবো। ওই কইরে তোরা, এই কাজী শালারে বাইন্দা ফেল। শাহজাহান খান দেখে কাজী হাসছে। সে আশেপাশে তাকিয়ে দেখে তার লোকগুলো মেঝেতে অজ্ঞান হয়ে আছে। শাহজাহান খানের চোখগুলো বড় বড় হয়ে যায়। আমার সেক্রেটারিরা তোর লোকগুলোকে অজ্ঞান করে দিয়েছে। গুড জব বন্ধুরা। কে তুই? বলবো না, দেখাচ্ছি। কাজী সাহেব তার দাড়িতে হাত দিয়ে টান দিয়ে খুলে ফেলে। সাদা চুলগুলো টান দিয়ে মাথা থেকে খুলে ফেলে। শাহজাহান খান অবিশ্বাস্য চোখে তাকিয়ে দেখে, এ তো সিজান। ফাইনের চোখে বিস্ময় ভর করেছে। সিজান ফাইনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ততক্ষণে চাচার হাতে পায়ে বাঁধন খোলা হয়ে গেছে। চাচা এসে সিজানের কাঁধে চাপু দিয়ে বলে, সাব্বাস ভাতিজা, এবার দেখ আমার কামাল। চাচা হুট করে নিজে লুঙ্গিটা খুলে হাতে নেয়। সেক্রেটারিগুলোকে অর্ডার দেয় শাহজাহান খানের হাত বেঁধে ফেলার জন্য। চাচা এবার শাহজাহান খানের গলে লুঙ্গি পেঁচিয়ে একটা গিট্টু দিয়ে টানতে থাকে। শাহজাহান খানকে মেঝেতে ফেলে চাচার লুঙ্গি ধরে টেনে নিয়ে যায়। চাচার কাণ্ডে সিজান অবাক হয়ে পড়ে। চাচা, তোমার লুঙ্গি ছিঁড়ে যাবে তো। লুঙ্গির চিন্তা বাদ দিয়ে এর চিন্তা করে এই বুইরারে আজকে আমি টাইনা সিরা ফালামো। সিজান তো চাচার কথা শুনে অবাক হয়ে যায়। কি ব্যাপার, আজকে যে চাচা লুঙ্গির চিন্তা করছে না, কাহিনী কি? চাচা শাহজাহান খানকে টেনে হিসড়ে বাইরে নিয়ে যাচ্ছে। শাহজাহান খান মাপ চাই, দোয়া চাই বলে লাভও হচ্ছে না। চাচা শাহজাহান খানকে ছাড়ছে না। আজকে মনে হয় তিনি ছাড়বেনই না। টেনে হিসড়ে ফেলবেন মনে হচ্ছে, টেনে ছিঁড়ে ফেলবেন মনে হচ্ছে। শাহজাহান খানকে আপাতত চাচার হাতে ছেড়ে দিয়ে সিজান ফাইনের দিকে নজর দেয়। ফাইনের দিকে তাকিয়ে সিজান অবাক হয়ে যাচ্ছে। ফাইন কান্না করছে কেন? সিজান হঠাৎ ভয় পেয়ে যায়। সে দৌড়ে ফাইনের কাছে যায়। ফাইনকে জিজ্ঞেস করে, ফারিন, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? ফাইন জবাব দিচ্ছে না, কান্না করে যাচ্ছে। ফাইন হঠাৎ করে সিজানের বুকে কিলঘুষি মারতে থাকে। আপনি খুব খারাপ, খুব খুব খুব। আপনি জানেন আমি মরেই যাচ্ছিলাম। এই বুড়োকে বিয়ে করা আমার কাছে নরকে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা হয়েছিল, আর আপনি এতক্ষণ অভিনয় করে বিয়ে পড়ে যাচ্ছিলেন। কত কষ্ট হচ্ছিল জানেন আপনি? বুকটা ফেটে যাচ্ছিল আমার। ফাইন কান্না করে কথাগুলো বলছিল। সিজান চুপ করে সব শুনছে। সে ফাইনকে বাধা দিবে না। আসলে তার বড় ভুল হয়ে গেছে এখানে। ফাইন কান্না করতে করতে সিজানের বুকে ঢলে পড়ে। ফাইনের সারা শব্দ না পেয়ে সিজান ফাইনের মাথাটা তুলে দেখে ফাইন অজ্ঞান হয়ে গেছে। সিজান তাড়াতাড়ি করে ফাইনকে কোলে তুলে বাহিরে বের হয়ে গাড়িতে ওঠায়। সিজান কেবিনের বাইরে পায়চারি করছে। ডাক্তার কেবিন থেকে বের হতে সিজান জিজ্ঞেস করে, আরে না, কোনো সমস্যা হয়নি, আপনি টেনশন করবেন না। আসলে সকাল থেকে মনে হয় পেটে কিছু পড়েনি, আর তাছাড়া অতিরিক্ত টেনশনের ভয়ে অজ্ঞান হয়ে গেছে। এখন ঠিক আছে, দেখা করতে পারবেন। থ্যাংক ইউ ডক্টর। সিজান ডাক্তারকে ধন্যবাদ দিয়ে কেবিনে প্রবেশ করে। ফাইনের চোখ দরজার দিকে ছিল। সিজানকে আসতে দেখে সে চোখ অন্যদিকে নামিয়ে নেয়। সিজান এসে ফাইনের এক হাত ধরে ফাইনের পাশে বসে। ফাইনের তাতে কোনো হেলদোল নেই। সরি ফারিন, আমি তোমার মনের ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু এইভাবে কাজীর বেশে না এলে হিতে বিপরীতে হতে পারত। চাচা তো তাদের হাতে বন্দি ছিল, তাই না? আর আমি জানি তোমাকে ব্ল্যাকমেল না করলে তোমার জীবনে গেলেও তুমি এই বিয়েতে রাজি হতে না, কিন্তু তুমি তো হয়তো চাচার কারণেই এই বিয়েতে রাজি হয়েছো। তাহলে আমার কারণে যদি চাচার কিছু হয়ে যেত, এই কারণে এই কৌশলটা করতে হয়েছে। সিজানের অপরাধী মুখ দেখে ফাইনে এবার মুখ খুলে। ফাইন, আমি এখন আর এত শত কথা শুনতে চাই না। আমাকে এখন প্রপোজ করুন, তাহলে আপনার 7 খুন মাফ। কি এইখানে এই হসপিটালে তোমাকে প্রপোজ করব? মাথা খারাপ? কি বললেন? লাগবে না করা। কানে শুনো না কি বলছি? আমি এই হসপিটালে তোমাকে প্রপোজ করতে পারবো না। কি বললেন? লাগবে না করা। অভিমানী মুখ করে অন্যদিকে ফিরে শুয়ে থাকে। ফাইনে কাণ্ডে সিজানের হাসি পায়।
ফারিন বাচ্চা মেয়ের মতো এত জেদ করছো কেন? হ্যাঁ আমি তো বাচ্চাই, আমারও তো ভালো লাগে না। যান, বুড়া কোনো মেয়ের কাছে যান। সিজান এবার শব্দ করে হেসে দেয়। এই মেয়েদিকে তাকাও। ফারিন তাকায় না। সিজান এবার জোর করে ফাইনকে বিছানা থেকে ওঠায়। জোরই করতে পারেন শুধু। চুপ। ফাইনকে অবাক করে দিয়ে সিজান ফাইনকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে সে কেবিনের বাইরে চলে আসে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আমি বাসায় নিয়ে যাচ্ছি। হেঁটে যেতে পারবো তো, কোলে নিলেন কেন? এই যে ভাই শুনেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। এই যে আপা শুনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। এই যে চাচা শুনেন, আমি কিন্তু আমার বউকে অনেক ভালোবাসি। ফাইনের কথার মধ্যে সিজান ফাইনকে নিয়ে হেঁটে যাচ্ছে। ফাইনের চোখগুলো কোটর থেকে বের হয়ে যাওয়ার অবস্থা। এই সিজানটা কি করছেটা কি? যাকে সামনে পাচ্ছে তাকেই বলছে তার বউকে ভালোবাসে, আর লোকগুলো কিছু না বুঝতে পেরে বোকার মতো হা হয়ে আছে। তারা হয়তো ভাবছে তাই কি ভুল করে পাগলের হাসপাতালে চলে এলো। এদিকে সিজানের কাণ্ডে ফাইনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। এই সিজানটা তাকে লজ্জা দেওয়ার আর কোনো কারণ খুঁজে পেল না। ফাইন লজ্জায় সিজানের বুকে মুখ লুকায়। বুকে থেকে মৃদু স্বরে জিজ্ঞেস করে, এসব কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন? চার দেওয়ালের ভিতর না বলে সবাইকে জানিয়ে আমি আমার বউকে ভালোবাসার কথা বলছি। এইভাবে কয়জন পারবে? হ্যাঁ, তোমার তো গর্ব করা উচিত এমন স্বামীকে পেয়ে। ইস রে, সবাই যে আপনাকে পাগল ভাবছে সেটা বোঝেন? হ্যাঁ, খুব বুঝি। সামনে একটা বাচ্চা মেয়েকে পেয়ে সিজান তাকে বলে, এই যে মেয়ে শোনো, আমি আমার তুমি তোমার বউকে অনেক ভালোবাসো, জানি আমি। সিজানকে বলতে না দিয়ে বাচ্চা মেয়েটি কথাটা বলে দিল। আর এইটা শুনে ফাইন হা করে মেয়েটির দিকে তাকিয়ে আছে। বাচ্চা মেয়েটিও শেষ পর্যন্ত জেনে গেল, বুঝে গেল। হায় লজ্জা, এত লজ্জা ফারিন তুই কই রাখবি? সিজান ফাইনকে নিয়ে বাসায় চলে আসে। ফাইন রুমে গিয়ে চেঞ্জ করে নেয়। খুব শান্তি লাগছে তার, কেমন যেন সবকিছু তার কাছে হালকা হালকা লাগছে। অনেক বড় একটা বিপদ থেকে এসে ফিরে এসেছে। অবশ্য সিজান তাকে নিয়ে এসেছে। হসপিটালের কথা মনে পড়তে ফাইনের মুখে হাসি ফুটে ওঠে। সিজান এত পাগলামি করবে কে জানতো? পাগল একটা। কি লজ্জায় না তাকে ফেলে দিয়েছে। বেশি লজ্জা পেয়েছে ওই ফাজিল বাচ্চা মেয়েটার সামনে। সিজান রুমে ঢুকে দেখে ফাইন কিছু ভেবে আনমনে হেসে যাচ্ছে। সিজান কিছুটা আন্দাজ করতে পেরে মুচকি হাসি দেয়। সিজান এসে ফাইনের পাশে বসতে ফাইন সোজা হয়ে বসে। খুব খুশি খুশি লাগছে দেখছি। এমন জামাই পেয়ে নিশ্চয়ই গর্ব হচ্ছে, তাই না? আসলে সত্যি বলতে যতই লজ্জা পাই না কেন, আমার থেকে ভালোই লেগেছে। জানি তো ভালো লাগবে। মেয়েদের মন জয় করতে এই সিজন ভালোই পারে। কি আর কয়টা মেয়ের মন জয় করেছেন? ফাইন রেগে যায়। ফাইনের রাগ দেখে সিজানের হাসি পেলেও সে হাসে না। আরে তুমি ছাড়া আর একটা মেয়েরও মন জয় করার চেষ্টা করেনি। কাউকে আমার ভালোই লাগেনি, শুধু তোমাকে ভালো লেগেছে। সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। হ্যাঁ আমি আপনার বাবা না। হ্যাঁ, তুমি আমার একমাত্র বউ। আজ ফাইনের গাল টেনে বলল। ফাইন হেসে ওঠে। সিজান উঠে গিয়ে অর্ড্রপ থেকে একটা প্যাকেট বের করে ফাইনের হাতে দেয়। কি এটা? আজকে রাতে এটা পড়বে। এটা পরে আমার সামনে আসবে। আজকে রাতে আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই। তোমার পুরোটাই আমি নিজের দখলে নিয়ে যেতে চাই। সেই সুযোগ কি আমি পাবো? সিজানের এই কথা শুনে এই মুহূর্তে ফাইনের অনেক লজ্জা লাগছে। লজ্জায় তার মাথা নুয়ে যাচ্ছে। এই সিজনটা এই মুহূর্তে এই কথাটা না বললে কি হতো না? আর এই কথা জিজ্ঞাসাও করার কি দরকার? আমি তো ভালোবাসি, আমিও তো তাকে চাই। সে কি বোঝে না? ফাইনকে লজ্জা পেতে দেখে সিজান ফাইনের দুই গালে হাত দিয়ে বলে, আহা বউ, সব লজ্জা দেখি তোমার চোখে মুখে ফুটে উঠেছে। কিছু লজ্জা রাতের জন্য রাখো তো। সিজান ফাইনের দুই গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ফাইন হাঁপছে বাঁচে। সে বড় একটা নিঃশ্বাস নেয়। সিজান ড্রয়িং রুমে বসে আছে। চাচা যে কোথায় গেল, বাসায়ও তো দেখছে না। আসলে চাচা বাসায় এসেছে কি সেটাও তো জানে না। সিজানার ভাবনার মাঝে দেখে চাচা সদর দরজা দিয়ে হেঁটে আসছে। সিজান হাঁ হয়ে তাকিয়েছে, কারণ চাচার পরে লুঙ্গি নেই। হাফ প্যান্ট পরে চাচা এগিয়ে আসছে। চাচার লুঙ্গি কোথায় গেল? চাচা সিজানের সামনে এসে দাঁড়ায়। সিজান চাচাকে ভালো করে দেখে নেয়। চাচা, একই হাল হলো তোমার। দেখে মনে হচ্ছে খুব দৌড়ের উপর ছিলে। আর তোমার লুঙ্গিটাও তো নাই। কাহিনী কি বলো তো? কাট।
ঠিক ধরেছিস ভাতিজা, খুব দৌড়ে উপরে ছিলাম। ওই শাহজাহান খান শালা হাত ফসকে আমার হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। শুধু একলা পালালে মনকে কিছু বলে সান্ত্বনা দিতাম, কিন্তু সে সাথে আমার লুঙ্গিটা নিয়ে দৌড় দিল, যার কারণে আমাকে তার পিছনে ছুটতে হলো। কিন্তু লাভ হলো না বই কি, তাকে ধরতে পারলাম না, আমার লুঙ্গিটা আর উদ্ধার করতে পারলাম না। চাচা, নিজের মান সম্মান তো খাচ্ছই, সাথে আমার মান সম্মান সব খাবে। সারা রাস্তায় এইভাবে হাফ প্যান্ট পরে এলে। সারা রাস্তার চিন্তা বাদ দে, কিভাবে আমার লুঙ্গি উদ্ধার করে যায় সেই চিন্তা কর। লুঙ্গির অনেক দাম, আমি কি ফাও ফাও ওই বেটারে আমার দামি লুঙ্গি দিয়ে দিব? লুঙ্গির চিন্তা করা যাবে, এখন যাও তো উপরে গিয়ে তোমার এই গেট আপ চেঞ্জ করো। আচ্ছা। রাতে ডিনার করার পর সিজান কিছুক্ষণ চাচার সাথে কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে ঢুকতে সে অবাক হয়ে যায়। ফারিন রুমটা অন্ধকার করে রেখেছে কেন? সে ফারিনকে বলে ডাক দেয়, কিন্তু ফারিনের সারা শব্দ নেই। ফারিন, মজা করো না তো, কি করতে চাইছো তুমি? হঠাৎ করে সিজান তার চোখে কারো নরম শীতল হাতের ছোঁয়া অনুভব করে। এই নরম হাতের মালিকের স্পর্শ চিনতে সিজানের বেগ পেতে হয় না। ফারিন। সিজান ফারিনের হাত ধরে ফারিনকে সামনে নিয়ে দাঁড় করে। রুমটা অন্ধকার করে রেখেছো কেন? তোমাকে তো অনুভব করা ছাড়া আমি দেখতেই পারছি না। অনুভব করতে থাকেন, দেখতে হবে না। যেই ড্রেসটা দিয়েছি পরেছো? ওয়েট। সিজান কিছু বুঝতে পেরে যায়। তুমি ড্রেসটা পরেছো তাই না? কিন্তু এত ছোট ড্রেস আনলেন, আপনার আক্কেল জ্ঞান কিছু নাই? হ্যাঁ, এই ছোট ড্রেস পরে আমি কিভাবে আপনার কাছে দাঁড়াবো? ছোট ড্রেস বড় ড্রেস যাই হোক না কেন, সব রকম ভাবে আমার বউকে দেখার অধিকার আমার আছে। এখন আমি সুইচ অন করে তোমাকে দেখবো? না প্লিজ, আমার লজ্জা লাগছে। হুশ, আজকে সব লজ্জা ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। সিজান অবশেষে সুইচ অন করে বাতিটা জ্বালালো। ফাইনের দিকে তাকিয়ে সিজান হা হয়ে যায়। ছোট সাদা ড্রেসটা ফাইনের হাঁটুর উপর উঠে আছে। ফাইন দুই হাত দিয়ে জামাটা হাঁটু নিচে নামানোর চেষ্টা করছে, কিন্তু জামা তো নামবে না। সাদা মসৃণ পাজোড়া সিজানকে খুব টানছে। সিজান ফাইনের একদম কাছে চলে আসে। ফাইনের বুকে ধুকপুক আওয়াজ হচ্ছে, যা সিজান শুনতে পাচ্ছে। সিজান ফাইনের কানে ফিস ফিস করে নেশা ধরানো কণ্ঠে বলে ওঠে, তোমার সৌন্দর্যে আমি পাগল হয়ে যাচ্ছি। আজকে তোমাকে আমি ছাড়বো না ফারিন। ফারিন দেরি করে না, সিজানের বুকে ঝাঁপিয়ে পড়ে। ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। সিজানও দেরি করে না, তার বউকে সে বুক থেকে উঠিয়ে কোলে তুলে নেয়। ফারিন সিজানের বুকে নিজের জায়গা না খুঁজে সিজানের চোখের দিকে তাকিয়ে তার জন্য ভালোবাসা খুঁজে নেয়। সিজান ফাইনকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দেয়। ফাইন এখনো সিজানের দিকে তাকিয়ে আছে। সিজান ফাইনের একদম কাছে চলে যায়, যতটা কাছে এলে দুজন দুজনের সাথে একদম মিশে যেতে পারে। ফাইনের গোলাপি নরম ঠোঁট জোড়া কাঁপছে। সিজান ফাইনের কাঁপা ঠোঁটগুলো নিজের ঠোঁটের মাঝে লুপে নেয়। অবশেষে ফাইনের চোখ জোড়া বন্ধ হয়ে যায়। ফাইন সিজান দুজনের ঠোঁটে ভালোবাসায় মত্ত হয়ে ওঠে। সিজান বিছানায় উঠে বসে নিজের শরীর থেকে টি শার্টটা খুলে ফেলে। এক টান দিয়ে ফাইনকে বিছানায় বসিয়ে ফাইনের ড্রেসের চেন খুলে ফেলে। ফাইনের নগ্ন পিঠে চুম খায়। ফাইন শক্ত করে বিছানার চাদর খামচে ধরে। সিজান ফাইনকে আবার বিছানায় শুয়ে দিয়ে ফাইনের ঠোঁটে পেটে নিজের ঠোঁটে স্পর্শ দিতে থাকে। সিজানের ভালোবাসায় ফাইন পাগল হয়ে যাচ্ছে। ফাইন এবার এক হাতে সিজানের চুল খামচে ধরে। সিজান ফাইনকে নিয়ে ভালোবাসার সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, যেখানে শুধু অফ্রন্ত ভালোবাসা। দুজনেরই ভালোবাসার সাক্ষী হয়ে রইল বদ্ধ রুমে সবকিছু। সকালবেলা ফাইনের ঘুমটাই আগে ভেঙে যায়। দুই জোড়া চোখ মেলে তাকাতে সে সিজানকে দেখতে পায়। সিজানের বুকে সে শুয়ে আছে। দুজনে এক কাঁথার ভিতরে একে অন্যকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ঘুমন্ত সিজানের দিকে তাকিয়ে গত রাতের কথা মনে পড়তে লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। ফাইন ফ্রেশ হওয়ার জন্য উঠতে যায়, কিন্তু পায় না। তার পিঠের উপর দু হাত দিয়ে সিজান তাকে জড়িয়ে ধরে আছে। ফাইন সিজানের চোখের দিকে তাকাতেই দেখে সিজান তার দিকে তাকিয়ে হাসছে। ও, তার মানে এতক্ষণ জেগেছিল, ভং ধরছিল, ফাজিল একটা। ফাইন মনে মনে বলল, মুখ দিয়ে উচ্চারণ করল না। দেখি আমাকে ছাড়েন, উঠতে হবে। উঠো। ধরে রাখছে কে তোমাকে? আমাকে দুই হাতে জড়িয়ে ধরেছেন।
আর বলছেন কে ধরে রাখছে? আমি আমার বউকে জড়িয়ে ধরছি। তোমার কোনো সমস্যা হলে আমার কিছু করার নাই। ঢং। মিজান হেসে ফাইনকে নিজের উপর থেকে বিছানায় ফেলে দিয়ে নিজে ফাইনের উপর উঠে যায়। ঘুম থেকে উঠে বউকে একটু ভালো না বাসলে দিনটাই মাটি হয়ে যাবে। লাগবে না। ফাইন পুরোটা কথা শেষ করতে পারল না। তার ঠোঁটজোড়া অলরেডি দখল হয়ে গেছে। সিজান দখল করে নিয়েছে নিজের ঠোঁটজোড়া দিয়ে। 4 বছর পর আম্মু আম্মু দেখো আমি কি পরছি। ফাইন ফাজানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। 3 বছরের বাচ্চা ফাজান, সে লুঙ্গি পরেছে কিভাবে? আর লুঙ্গিটা সে পেল কোথায়? লাগবে। বাবা তুমি লুঙ্গি পেলে কোথায়? আর লুঙ্গি তোমাকে কে পরিয়ে দিয়েছে? আমি আব্বুকে দেখাতে চাই আমি লুঙ্গি পরছি। ফাজান তার ছোট্ট পা দিয়ে দৌড়ে তার আব্বু সিজানের কাছে যায়। পিছন পিছন ফাইনও যায়। আব্বু আমি লুঙ্গি পরছি। ফাজানকে দেখে সিজান টেনে কোলে তুলে নেয়। তাই আমার আব্বুটাকে তো লুঙ্গিতে সুন্দর লাগছে। ফাজান তার আব্বুর কথা বুঝলো মনে হয়। দাঁতগুলো বের করে খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা ফাজানকে লুঙ্গিটা কে পরিয়েছে? তুমি? ও তাই তো। ফাইনও এগিয়ে এসে ফাজানের সাথে হেসে ওঠে। সিজান ফাইনের একমাত্র ছেলে। ইমতিহান ফাজান 3 বছর ও। ভারী দুষ্টু কিন্তু মিষ্টি একটা ছেলে। ফাইন রান্নাঘরে রান্না করছিল। জৈনবানু কোনো কাজে বাইরে গিয়েছিল। সিজান রান্নাঘরে এসে আশেপাশে তাকিয়ে ফাইনকে পিছন থেকে জাপটে ধরে কাঁধে থুতনি রাখে। ফাইন লাফিয়ে উঠতে গিয়েও উঠে না। সে বুঝে যায় এটা কি হতে পারে। কি করছেন? কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, এখানে কেউ নেই। আব্বু আমি আসি তো। সিজান হক চুকিয়ে ফাইনকে ছেড়ে দেয়। ফাইন হেসে দেয়। সিজান দেখে ফাজান দাঁড়িয়ে ট্যাপ ট্যাপ করে তাদের দিকে তাকিয়ে আছে। সিজান দৌড়ে এসে ফাজানকে কোলে তুলে নিয়ে বলে, তোমার আম্মু রান্না করতে পারছিল না তাই সাহায্য করলাম। আমিও রান্না করব। পরে রান্না করিও। এখন আমরা বাইরে ঘুরতে যাব, চলো। সিজান ফাজানকে নিয়ে বাইরে চলে আসে। ফাইন হেসে রান্নায় মনোযোগ দেয়। রাতে ফাজানকে ঘুম পড়িয়ে সিজান ফাইনকে নিয়ে বারান্দায় বসে। ফাইন সিজানের কাঁধে মাথা রাখে। বারান্দার গ্রিল দিয়ে দূরের ওই সুন্দর চাঁদটা তাদের দুজনের চোখের সামনে উকিঝুঁকি দিচ্ছে। মিষ্টি আলোর চিকিবিকি সবুজ ঘাসে ঘাসে স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি ঘাসে। পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোয়া। ভালোবাসি তোমায়, ভালো লাগে তোমার ছোঁয়া। আপনার মুখে ভালোবাসি শুনতে আমার খুব ভালো লাগে। আবার বলেন তো। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও ভালোবাসি।